আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের পঞ্চম অধ্যায়কে শেষ করে ফেলবো। এই পঞ্চম অধ্যায়ে আমরা এর আগে মেবি পাঁচটা লেকচার শেষ করেছি এবং আজকে লেকচারের মাধ্যমে আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা পুরাটা একটা রিভিউ দিব। ঠিক আছে, এই চ্যাপ্টারে কিছু কিছু জায়গা আমি প্রথমে পড়াই নাই। ঠিক আছে, হয়তোবা ওই সময় পড়তে তোমাদের কষ্ট হইতো বা তোমাদের বুঝতে কষ্ট হইতো, যার কারণে আমি ওই সময় পড়াই নাই, বা আমারও মিস্টেক ছিল কিছু কিছু জায়গায়, যেগুলো আমি এই ক্লাসে ঠিকঠাক করে দেবো। ওকে, আচ্ছা। দেন আমরা অনুশীলনের যতগুলো কোশ্চেন আছে সলভ করে ফেলবো, এরপর সৃজনশীল সলভ করবো এবং সৃজনশীল সাজেশন তৈরি করব নিজেরা। ঠিক আছে, কোন কোন টপিক থেকে সৃজনশীল বেশি আসে এটা আমরা ঠিক করব। ঠিক আছে, এই চ্যাপ্টারটা যেহেতু কঠিন ছিল সেহেতু আমাদের এতগুলা ভাগ করে পড়া লাগলো। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। প্রথমে সমন্বয় ও নিঃসরণ। সমন্বয় কি ছিল? যে সমন্বয়ের নর্মাল উদাহরণ দিচ্ছিলাম আমরা কি, যে তুমি সাইকেল চালাচ্ছ, তোমার চোখ দিয়ে তুমি রাস্তা দেখতেছো, হাত দিয়ে তুমি সাইকেলের হ্যান্ডেল ঘোরাচ্ছ, পা দিয়ে প্যাডেল ঘোরাচ্ছ, এইগুলোর যে সমন্বয় করতেছে আমাদের মস্তিষ্ক। হ্যাঁ, এগুলো কি একটা জিনিসের সমন্বয় হইতেছে, সেই সমন্বয়টা করতেছে কি মস্তিষ্ক। মস্তিষ্ক তোমার হচ্ছে ডিরেকশন দিচ্ছে, চোখ দিয়ে তুমি হচ্ছে রাস্তাটা যে দেখতেছো এটা মস্তিষ্ক ডিরেকশন দিচ্ছে। তারপরে হচ্ছে হাত দিয়ে যে হ্যান্ডেল ঘোরাচ্ছ, কখন ঘোরানো লাগবে এটা মস্তিষ্ক ডিরেকশন দিচ্ছে। আবার এই যে পা দিয়ে যে প্যাডেল ঘোরাচ্ছ, যদি এমন হয় যে তুমি প্যাডেল করতেছো না, খালি হাত দিয়ে সাইকেলের হ্যান্ডেল ঘোরাচ্ছ, তাহলে কি যাইতে পারবে তোমার সাইকেল? তুমি কি যাবা? না। এই সব কিছু সমন্বয় করতেছে কে? মস্তিষ্ক। ওকে, আচ্ছা। এখন জীবের মতো উদ্ভিদেরও, এই যে আমি একটু বড় করি, প্রাণীর মতো উদ্ভিদেরও বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয়। জীবের বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, অনুভূতি গ্রহণ ও প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদে এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদে আলাদা কোনো তন্ত্র থাকে না। আচ্ছা, নিম্ন শ্রেণী ব্যতীত উচ্চ শ্রেণীর প্রাণীদেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে। আচ্ছা, এইখানে হচ্ছে এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে দেহে বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে কি স্নায়ুতন্ত্র। এই জিনিসটা পড়া লাগবে এখানে। ঠিক আছে, আমি রিভিউ করতেছি। ওকে, উদ্ভিদের সমন্বয় জিনিসটা কি? যেমন উদ্ভিদের যে তোমার হচ্ছে জীবনচক্র বা লাইফ সাইকেলটা যে আছে, উদ্ভিদের যে লাইফ সাইকেলটা আছে, এই লাইফ সাইকেলে দেখবা যে হচ্ছে সর্বপ্রথম কি হয়? অঙ্কুরোদ্গম হয়। সর্বপ্রথম অঙ্কুরোদ্গম হয়, তারপরে পুষ্পায়ন হয়। অঙ্কুরোদ্গম কি মানে সর্বপ্রথম গাছটা জন্ম নেয়, তারপরে ফুল হয়, ফল হয়, বার্ধক্য প্রাপ্ত হয়, এরপরে হচ্ছে সুপ্তাবস্থা ইত্যাদি। এটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। তার মানে উদ্ভিদের সমন্বয় জিনিসটা কি? এই যে সব কিছু যে হইতেছে, এতগুলো যে হইতেছে, এটা কি একটা সুশৃঙ্খল নিয়ম মেনে চলে, এটাই হচ্ছে উদ্ভিদের সমন্বয়। ঠিক আছে, এখন উদ্ভিদের এই সমন্বয়টা নিয়ন্ত্রণ করে অনেক সময় হচ্ছে তোমার ফাইটো হরমোন বা বৃদ্ধিকারক বস্তু। ঠিক আছে, এখন ফাইটো হরমোন কি, এই জিনিস কিন্তু আমাদের মারাত্মক ইম্পর্টেন্ট। যে ফাইটো হরমোন জিনিসটা কি, এটা আমাদের মারাত্মক ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখা লাগবে। ফাইটো হরমোনের সংজ্ঞা একদম তটস্থ করে ফেলা লাগবে। প্রথম কথা হচ্ছে ফাইটো হরমোন হচ্ছে বৃদ্ধিকারক বস্তু। ঠিক আছে, ফাইটো হরমোন হচ্ছে বৃদ্ধিকারক বস্তু। যেমন উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটি ফাইটো হরমোন বা বৃদ্ধিকারক বস্তু। আশা করি বুঝতে পারছো। ফাইটো হরমোনের সংজ্ঞা আমার এখান থেকে ঠাড়া মুখস্থ। আর হচ্ছে উদ্ভিদের সমন্বয় কি, এই যে তিনটা লাইন বললাম এখানে, এটা একটু ঠাড়া মুখস্থ, আর কি বলবো। ঠিক আছে, এরপরে এখন এইখানে আমি প্রথমে হরমোনের সংজ্ঞাটা আগে পড়াইছিলাম না। ঠিক আছে, এই পৃষ্ঠায় কিছুটা জিনিসের গ্যাপ আছে, এগুলো আমি এই গ্যাপগুলো আজকে পূরণ করে দেবো। হরমোনের সংজ্ঞাটা পড়ছিলাম না। ঠিক আছে, এখন এই হরমোনের সংজ্ঞাটা আমাদের পড়ে নেওয়া লাগবে। যে জৈব রাসায়নিক পদার্থ জীবকোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষে কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাই হচ্ছে হরমোন। আচ্ছা, হরমোন জিনিসটা কি জানো? হরমোন জিনিসটা হচ্ছে চলাচল করতে পারে। হরমোন জিনিসটা চলাচল করতে পারে। এখন ধরো তোমার পাতায় হরমোন উৎপন্ন হচ্ছে, পাতায় ধরো একটা হরমোন উৎপন্ন হচ্ছে, এই হরমোনটা এখন চাইলে গাছের শিকড়ে যেয়ে কাজ করতে পারবে বা গাছের অন্য কোনো ডালে যেয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে হরমোনের সংজ্ঞাটা আমাদের মনে রাখা লাগবে। যে জৈব রাসায়নিক পদার্থ জীবকোষে উৎপন্ন হয় বা উদ্ভিদ কোষে হইতে পারে, উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কোষে কার্যকরী নিয়ন্ত্রণ করে, তাকে হরমোন বলে। এখন কথা হয়েছে, আচ্ছা, হরমোন আর ফাইটো হরমোনের মধ্যে পার্থক্য কি তোমাকে যদি বলা হয়, বলো তো। হরমোন আর ফাইটো হরমোনের মধ্যে পার্থক্য কি?
হরমোন জিনিসটা হয় হচ্ছে জীবকোষে। হরমোন উৎপন্ন হয় কোন কোষে? হরমোন উৎপন্ন হয় জীবকোষে। এখানে আমি একটু আগে বললাম যে হচ্ছে উদ্ভিদ কোষে উৎপন্ন হয়। হরমোন উদ্ভিদ কোষে না, হবে হচ্ছে ফাইটো হরমোন উদ্ভিদ কোষে। ঠিক আছে, ফাইটো হরমোন উদ্ভিদ কোষে। ঠিক আছে, ফাইটো হরমোন উদ্ভিদ কোষে। তাহলে যে জৈব রাসায়নিক পদার্থ জীবকোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষে কার্যকরী নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে। তুমি এখানে এই জীবকোষের এইখানে জাস্ট যদি উদ্ভিদ কোষ লাগায় দাও তাহলে এটা ফাইটো হরমোনের সংজ্ঞা হয়ে যাবে। বুঝতে পারছো? ফাইটো হরমোনের সংজ্ঞা হয়ে যাবে। ওকে, এখন এখানে আমরা 5টা হরমোনের নাম জানছিলাম। ফাইটো হরমোনের নাম অক্সিন, জিববেরিলিন, এরপরে কি সাইটোকাইনিন। এই 3টা কি ছিল? বৃদ্ধি সহায়ক, উদ্ভিদের বৃদ্ধি করতো। আর অ্যাবসাইসিক অ্যাসিড আর ইথিলিন অ্যাসিড বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করতো, বৃদ্ধি হইতে দিত না। মাস্ট অনেক ইম্পর্টেন্ট এটা। কি ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়? পাতায় উৎপন্ন হয়। পাতায় উৎপন্ন হয়। আচ্ছা, এই ফ্লোরিজেন নামক হরমোন পাতায় উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্র মুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে। এখানে এই যে এই লাইনটা আমি পড়াইছিলাম না, স্কিপ করছিলাম, তাই না? এখানে আমি বলছিলাম যে পত্র মূলে স্থানান্তরিত হয়ে পত্র মুকুলে পরিণত হয়। আচ্ছা, এই লাইনটা কি বুঝাই ভালো মতো? বেশি বড় হয়ে গেল ছবিটা। প্রথম কথা হয়েছে যে ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয় কোথায়? পাতায়। এই যে পাতাতে উৎপন্ন হয়। দেন পাতা থেকে স্থানান্তরিত হয়ে পত্র মূলে যায়। পত্র মূল বলতে এই যে পাতার যে বোটাটা আছে না, এই যে একটা দণ্ড দেখা যায় পাতার, এই যে পাতার দণ্ড, বুঝতে পারছো? এই যে দণ্ড, এই দণ্ডে স্থানান্তরিত হয়, উৎপন্ন হচ্ছে পাতায়, দণ্ডে স্থানান্তরিত হচ্ছে। তারপরে স্থানান্তরিত হয়ে পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে। তোমরা দেখবা গাছের যখন কুশি বাহির হয় বা ফুল বাহির হয়, হ্যাঁ, এই অনেক গাছে, এক এক গাছের তো এক এক রকম, তবে যখন কুশি বাহির হয় দেখবা, এটা আরো বড় করবো কি, একটু বড় করি, দেখবা যে এই কর্নার থেকে বাহির হয়। এই কর্নার থেকে বাহির হয়। ঠিক আছে, এই কর্নার থেকে বাইরে, এটাই এইখানে বলতেছে, এইখান থেকে যে কুশিটা বাইর হয় এই কুশিটাকে ফুলে পরিণত করে। ঠিক আছে, ফুলে পরিণত করে কে? ফ্লোরিজেন নামক হরমোন। আশা করি বুঝতে পারছো। আবার যদি বলি, ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়? পাতায় উৎপন্ন হয়। পাতায় উৎপন্ন হয় সেই পাতার বোটাতে চলে যায়। ঠিক আছে, বোটাতে স্থানান্তরিত হয়ে ওইখানে যে পত্র মুকুল তৈরি হয় বা কুশি তৈরি হয়, ঠিক আছে, ওই কুশিকে পুষ্পমুকুল বা হচ্ছে ফুলের কলিতে পরিণত করে ফেলে। তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে। বোঝা গেছে? এই লাইনটা স্কিপ করছিলাম, এখন আশা করি ক্লিয়ার হয়েছে। এখন অক্সিন সম্পর্কে আমরা কয়েকটা জিনিস শিখছিলাম, যে চার্লস ডারউইন অক্সিন আবিষ্কার করছে। তিনি উদ্ভিদের ভ্রূণ মুকুলাবরণের উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। এখন ভ্রূণ মুকুলাবরণী বলতে কি বুঝাচ্ছে? গাছের যে আগা আছে না, আগা বা কুশির যে আবরণ, এই আবরণকে ভ্রূণ মুকুলা আবরণী বলতেছে। ঠিক আছে, ভ্রূণ মুকুলা আবরণী বলতেছে। উনি এই গাছের আগা বা কুশির উপরে আলোর প্রভাব লক্ষ্য করছে। কি করতেছে আলোর প্রভাব? তোমার যে আমি বলছিলাম না যে হচ্ছে গাছ আলোর দিকে বেঁকে চলে যায়, গাছ জানলার পাশে তুমি ঘরের ভিতরে রাখছো, বাট গাছের আগাটা বেঁকে ওই হচ্ছে আলোর দিকে যাচ্ছে, তাই না? এইটাই এখানে বলছে। দেখো, যখন আলো তীর্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণ মুকুলা আবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে ভ্রূণ মুকুলা আবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। বোঝা গেছে? গাছটা যে বাঁকা হয়ে যে ইয়ের দিকে যাচ্ছে, তোমার হচ্ছে আলোর দিকে যাচ্ছে, গাছটা তো আস্তে আস্তে বৃদ্ধি পায় তারপরে যাচ্ছে, তাই না? এই বৃদ্ধিতে হেল্প করতেছে কে? অক্সিন। তাহলে অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায় ফুলের অকালে ঝরে পড়া রোধ হয়। মানে ফলের অকালে ফল পরিপক্ক ফল হয় না, অনেক দেখছো না, আম ছোট অবস্থাতে ঝরে পড়ে যাচ্ছে, সেটা কথা বলতেছে। শাখা কলমে মূল গজায়, এর অর্থটা আমি পড়াইছিলাম না। শাখা কলমে মূল গজায় বলতে, তোমরা দেখছো না গাছে কলম করা হয়, দেখছো না? তো ওই কলম করার যেখানে মাটিটা দেওয়া হচ্ছে, অনেকেই জানো না হয়তো বা, সেই মাটিতে যে শিকড় গজাচ্ছে, তাই না? শিকড়টা কিসের কারণে গজাচ্ছে? অক্সিন হরমোনের জন্য। শিকড়টা কার কারণে গজাচ্ছে? অক্সিন হরমোনের জন্য। তার মানে অক্সিন সম্পর্কে আমরা কয়টা জিনিস জানছি এখানে?
চার্লস ডারউইন প্রথম আবিষ্কার করছে, ঠিক আছে। তিনি হচ্ছে গাছের আগা বা কুশির উপর ভ্রূণমুখ লাবরণে ক্ষতি যদি কষ্ট হয় কুশির উপরে আলোর প্রভাব লক্ষ্য করছে, ঠিক আছে। এরপরে গাছ যে তীর্যকভাবে আলোর দিকে চলে যাইতেছে, বাঁকা হয়, যে বৃদ্ধি লাভ করতেছে, এই বৃদ্ধিটা লাভ করতেছে কার কারণে? অক্সিন হরমোনের কারণে। এরপর অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরে পড়া রোধ করে অক্সিন। আরো একটা জিনিস করছিলাম, ফলের মোচনে কার প্রভাব আছে? অক্সিনের প্রভাব আছে, মনে আছে? একটু পরে গেলে পাবো এটা। আচ্ছা, জীববিজ্ঞান সম্পর্কে চারা গাছ, বীজপত্র ও পত্রের বধিষ্য অঞ্চলে এদেরকে দেখা যায়। আমি এই লাইন বলে দিয়েছিলাম, বা বধিষ্য অঞ্চলকে এটা বলছিলাম না। বধিষ্য অঞ্চল বলতে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চল। চারা গাছের যেরকম আগা, কুশি, তারপরে হচ্ছে পাতার যে হচ্ছে একটা ইয়াং পাতা, ধরো যে একদম নতুন, সে আস্তে 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 বড় হইতে, তাই না? বৃদ্ধিপ্রাপ্ত জায়গা, এটাই বলছে। পত্র বা পাতার বধিষ্য বা বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চলে এই জিব্বেরেলিনকে দেখা যায়। জিব্বেরেলিনকে তাহলে কোথায় দেখা যায়? চারা গাছ, বীজপত্র আর হচ্ছে পত্রের বধিষ্য অঞ্চলে দেখা যায়। ওকে, আচ্ছা। এর প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। পর্ব মধ্য বলছিলাম কি, মনে আছে? এই যে এখানে দেখাইছিলাম, আর দেখাবো না এখন। এর জন্য খাটো উদ্ভিদ, ধরো তুমি খাটো, তুমি যদি উদ্ভিদ হইতে, তুমি ধরো একটা গাছ, এখন তুমি খাটো হয়ে আছে, তোমাকে লম্বা করার প্রয়োজন, তখন কি তোমাকে জিব্বেরেলিন হরমোন দেওয়া হবে, ঠিক আছে? হরমোন দিলে তখন তুমি লম্বা হয়ে যাবে। আচ্ছা, বীজের সুপ্ত অবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। জীববিজ্ঞান সম্পর্কে কয়টা জিনিস জানছো এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস জানছো। আর অক্সিজেন সম্পর্কে মোট 6টা জিনিস, এখানে 5টা জিনিস, আরেকটা জিনিস একটু পরে পাবো। ইথিলিন সম্পর্কে তুমি কি জানো? এখানে গ্যাসীয় পদার্থ, ফল পাকাতে সাহায্য করে। এর প্রভাবে চারা গাছে বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায়, মানে বাঁকা, অনেক সময় আঁকা বাঁকা হয়ে গাছ বড় হয়, সেটা কি? ইথিলিন হরমোনের জন্য, ঠিক আছে। এখন কি চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ। আচ্ছা, ছোট দিন বড় দিন কেন বলতেছে? কিছু কিছু উদ্ভিদ আছে, যে সকল উদ্ভিদের ফুল ফোটাটা দিনের দৈর্ঘ্যের উপর, মানে দিন বড় কি নাকি ছোট, এর উপর ডিপেন্ড করে ফুল ফোটাটা তোমার হচ্ছে নির্ভর করে, এর উপর নির্ভর করে, ঠিক আছে। কিসের উপর? অনেক সময় যেমন এই চন্দ্রমল্লিকা ছোট দিনের উদ্ভিদ, তার মানে যখন তার হচ্ছে দিনের আলোটা কম প্রয়োজন হয়, চন্দ্রমল্লিকার দিনের আলোটা কম প্রয়োজন হয়। দেখো, উদ্ভিদটি পত্র আলোক পর্যায়ের উদ্দীপক উপলব্ধির স্থান বলে পরিগণিত হয়। এর অর্থ কি বলছে জানো? এই চন্দ্রমল্লিকা উদ্ভিদের যে পাতা আছে, এই পাতাগুলা আলোর উপর ডিপেন্ডেন্ট, আলোর উদ্দীপক বা এই যে কি আলোক পর্যায়ের উদ্দীপক উপলব্ধির স্থান, মানে হচ্ছে আলোর আছে নাকি নাই এটা উপলব্ধি করতে পারে এই উদ্ভিদের পত্র, ঠিক আছে, চন্দ্রমল্লিকার পত্র। আচ্ছা, উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন দিবা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। এই যে উদ্ভিদের ফুল, মানে সোজা বাংলায় এই লাইনের অর্থ হচ্ছে উদ্ভিদের ফুল ফোটা, এই জিনিসটা নির্ভর করে হচ্ছে দিনের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, ঠিক আছে। উদ্ভিদের পুষ্প সৃষ্টিতেও উষ্ণতার প্রভাব বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। পুষ্প সৃষ্টিতেও মানে হচ্ছে ও গাছের ফুল সৃষ্টিতে উষ্ণতার প্রভাব বিজ্ঞানীরা প্রমাণ করছে। গাছের ফুল সৃষ্টিতে উষ্ণতা মানে কি? তাপ, ঠিক আছে, বা আলো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইখানকার তার মানে সার্বিক কথাটা কি? সার্বিক কথাটা হচ্ছে অনেকগুলো গাছ আছে যেগুলো ছোট দিন বা বড় দিনের উদ্ভিদ বলা হয়, কারণ এগুলো কি, এগুলো অনেক সময় আলোর উপরে নির্ভরশীল, সোজা বাংলায়, ঠিক আছে। আচ্ছা, এই যে এইটা পড়াইছিলাম মনে আছে? এটা শর্ট করে নিয়ে আসছিলাম ওই যে হরমোন চারটা মনে রাখার জন্য। এই 4টা পয়েন্ট ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউতে এই 4টা পয়েন্ট থেকে ম্যাক্সিমাম কোশ্চেন করে, ঠিক আছে। এরপর ওটা তো গেলে, এবার হচ্ছে ট্রপিক চলন পড়াইছি, কিন্তু ট্রপিক চলন পড়াইছি না? পড়াইছি, যে হচ্ছে উদ্ভিদ ও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পূর্ণ হয়, এজন্য অভ্যন্তরীণ বা হচ্ছে বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি ঘটে, এ চলনকে ট্রফিক চলন বলে। ট্রফিক চলন পড়াইছিলাম, যে সোজা বাংলায় বলছিলাম যে হচ্ছে গাছ যে আলোর দিকে যে বেঁকে যাচ্ছে, এটা কি এক ধরনের ট্রফিক চলন। ট্রফিক চলনের এই 2টা লাইন একদম ঠাড়া মুখস্থ করে ফেলা লাগবে, কোনো ব্যতিক্রম হওয়া যাবে না, ঠিক আছে। ওকে, এমসিকিউ সলভ করছিলাম আমরা। এরপরে যদি যাই, এইখানে হরমোনের ব্যবহার, এই দেখো, অক্সিন প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয়, মানে ফলের মোচন ধীরে হয়। আচ্ছা, তোমরা কি মটর হবে কি, মটর না হলেও কালাই দেখছো? কাতি কালাই বলে এখন, অনেকে দেখছো, অনেকে দেখা নাই, কালো কালাই, ঠিক আছে। বা সরিষা দেখছো? সরিষা দেখবা যখন একদম ইয়ে হয়ে যায়, রোদে একদম যখন পেকে যায়, হ্যাঁ, তখন কি হয়, সরিষা অনেক সময় ফেটে এর ভিতর থেকে সরিষার দানাগুলো বাইরে হয়ে আসে, দেখছো তোমরা? এখন এই জিনিসটাকে অনেক সময় পিছায় দেয়, এই জিনিসটাকে অনেক সময়
এই জিনিসটাকে অনেক সময় পিছিয়ে দেয়। ঠিক আছে, হরমোনের ব্যবহার এখানে কি কি দেওয়া আছে? 3টা ব্যবহার দেওয়া আছে। অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমের মূল উৎপাদনে সাহায্য করে। শাখা কলম কি বলছিলাম? ওই যে কলম, গাছের যে আমরা কলম বাঁধি না মাটি দিয়ে, ওইখানকার মূল উৎপাদনে সাহায্য করে এই হরমোন। এরপর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হরমোন ক্ষতস্থান পূরণে সাহায্য করে। এইটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, লাল দিছিলাম। অক্সিন প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয়। 3টা দিলেই এনাফ হরমোনের ব্যবহার। এইবার আসছে আমরা স্নায়ুতন্ত্রে। স্নায়ুতন্ত্রে এতখানিতে যাই ছিল না ছিল এই সংজ্ঞাটুকু আমরা পড়তে বলছিলাম, এই 3টা লাইন আমরা মুখস্থ করতে বলছিলাম, মনে আছে? এরপর স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি? মস্তিষ্ক বা মস্তিষ্ক মস্তিষ্ক মস্তিষ্ক, মনে আছে? ওকে, এখন সিকিউতে এই যে স্নায়ুতন্ত্রের গঠন বা নিউরনের গঠন, বা স্নায়ুতন্ত্র বলতেছি সরি, স্নায়ু কোষ বা নিউরনের যে গঠন, এই গঠন মারাত্মক ইম্পর্টেন্ট। এখন একটু পরে যখন সৃজনশীল করতে যাবো প্রত্যেকটা কোশ্চেনে দেখবে এইটুকু দিয়ে রাখছে। এখন এই জিনিসটা আমি পড়াইছিলাম, ওই ক্লাস যারা করো নাই ওই ক্লাস অবশ্যই করে আসবা, ঠিক আছে? ওই ক্লাস অবশ্যই করে আসবা। এই ক্লাস যারা করো না, এটা আমি এখন আর বুঝাবো না, এখানে বুঝাতে গেলে এই ক্লাস আবার অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? সিনাপসিস কি? সিনাপসিস বারবার বলি। সিনাপস কি ছিল বলো তো? একটা নিউরনের ডেনড্রাইট, আরেকটা নিউরনের কি? একজনের সাথে যে সম্পর্ক তৈরি হয়, ওই সংযোগ স্থানকে কি বলা হয়? সিনাপস বলে। মনে আছে? আশা করি মনে আছে। এই যে একটি স্নায়ুকোষের একজন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনাপস বলে। সিনাপস কি কাজে ব্যবহৃত হইতো? মনে আছে? এই যে নিউরনের কাজ, এই 3টা লাইন একদম ঠাড়া মুখস্থ, অনেক জায়গায় দেখবে এটা এসে বসে আছে। নিউরনের কাজ পড়াইছে কিন্তু। আচ্ছা, সিনাপসের মাধ্যমে কি হয়? স্নায়ু তাড়না এক কোষ থেকে অন্য কোষে প্রবাহিত হয়। এখন এই যে একটা ডেনড্রন, এই যে একটা ডেনড্রন বলতেছি সরি, এই যে একটা নিউরন বা স্নায়ু কোষ, এই যে আরেকটা নিউরন বা স্নায়ু কোষ, এখন দুইটা যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে কেমনে তাদের মধ্য দিয়ে তোমার হচ্ছে উদ্দীপনা বা এই যে স্নায়ু তাড়না প্রবাহিত হবে? সংযুক্ত থাকা লাগবে, তাই না? এই সংযোগের স্থানকে বলা সিনাপস। এই কাজটুকু মারাত্মক ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে। এরপর স্নায়ুতন্ত্রকে 3টা ভাগে ভাগ করা পড়ছে কিন্তু, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এরপরে এইখানে আমাদের কিছু জিনিস গ্যাপ ছিল, এইখানে। প্রথমেই যদি আমি এই ডিটেইলসে যদি বুঝাইতাম অনেকেই বুঝতে পারত না। এখন একটা ধারণা হয়েছে এই চ্যাপ্টারে কি কি আছে, এই ধারণা থেকে এখন তোমরা অনেক কিছু পড়তে পারবো। দেখো, স্নায়ুতন্ত্র সমগ্র আমাদের দেহের যত বড় একটা স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রের মূল চালক কি? মস্তিষ্ক না? মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। কিসের মধ্যে? করটির মধ্যে সুরক্ষিত থাকে। এখন করটি বলতে কি বুঝাইছে? করটি বলতে এই যে কঙ্কালটা দেখতে পাচ্ছ না, এই কঙ্কালের ভিতরে তো এই মস্তিষ্কটা, তাই না? এটাই বলতেছে, ঠিক আছে? আচ্ছা, মস্তিষ্ক মেনিনজিস নামক পর্দা দ্বারা আবৃত। এই যে মস্তিষ্কটা, এই যে ভিতরে রং করা, এই মস্তিষ্কটা কি আবরণ দ্বারা আবৃত? মেনিনজেস। মানুষের মস্তিষ্ক প্রধানত 3টা অংশ থাকে। কি কি? গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। আমি কিন্তু এই যে একটা ছক পড়াইছি, ছকের মাধ্যমে কিন্তু এগুলো সব পড়াইছি। এখন এখানে মূল বিষয় হচ্ছে গুরু মস্তিষ্ক। আমরা কিছু টপিক বাদ দিয়েছিলাম, প্রথমবার তোমাদের কঠিন লাগবে এর জন্য আমি পড়াইছিলাম না, ঠিক আছে? এখন তোমাদের পড়া লাগবে এটা। আচ্ছা, মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। তাহলে মস্তিষ্কের প্রধান অংশ কি? গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। আর স্নায়ুতন্ত্রের প্রধান কি? চালককে? মস্তিষ্ক, ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য কিন্তু মাথায় রাখা লাগবে। ওকে, গুরু মস্তিষ্ক, মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। আচ্ছা, এটা ডান ও বাম খণ্ডে বিভক্ত। এই যে দেখতে পাচ্ছ এখানে সেরিব্রামটা রং করা আছে, দেখো 2টা খণ্ডে বিভক্ত। একটা কি কালার? বেগুনি কালার, আর একটা এই কালারের নাম আমি জানি না, যাই হোক 2টা খণ্ডে বিভক্ত। দেখছো? খণ্ডে বিভক্ত। এদেরকে ডান সেরিব্রাম ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। তার মানে এই এক একটাকে কি বলা হয়? ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার আর হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত, মানে এগুলা অনেক উন্নত, মানুষের মতো উন্নত আর কোনো প্রাণীর নাই, ঠিক আছে? দুনিয়ার আর কোনো প্রাণীর নাই, যার কারণে মানুষ সৃষ্টির সেরা জীব, ঠিক আছে? আচ্ছা, এই খণ্ড দুটা ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত থাকে। তুমি মাঝখান দিয়ে ফাঁকা দেখতে পাইতেছো হয়তো বা একটু, কিন্তু ভিতরে সংযোগ আছে। আচ্ছা, এর উপরিভাগ ঢেউ তোলা ও ধূসর বর্ণের। এই যে উপরিভাগ ঢেউ ঢেউ করা দেখতে পাচ্ছ না? ঢেউ ঢেউ করা বুঝাইছি কিন্তু। আচ্ছা, ধূসর বর্ণের হওয়ায় একে ধূসর বা গ্রে ম্যাটার বলে। এখন আসো, এই যে এটা হচ্ছে একটা ব্রেইন, এই যে আমরা এখানে এটা দেখতেছি, ওইটারই বাস্তব কাটা অংশ এটা, ঠিক আছে? দেখো, এর এই যে বাইরের দিকে যে রংটা ধূসর বর্ণ, আর ভেতরের দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার। ভেতরের দিকে কি?
হোয়াইট ম্যাটার, বুঝা গেছে? হোয়াইট বা শ্বেত পদার্থ, এটাই লেখছে দেখো। গুরু মস্তিষ্কের দেখতে ধূসর বর্ণের হয়, একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলা হয়, এতটুকু বোঝা গেছে। গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্তু থাকে, স্নায়ুতন্তুর রং সাদা, তার মানে এগুলো হচ্ছে স্নায়ুতন্তু, ঠিক আছে? এগুলো হচ্ছে স্নায়ুতন্তু, এই স্নায়ুতন্তুর রং সাদা এবং হচ্ছে এর কই গেল, স্নায়ুতন্তুর রং সাদা, তাই মস্তিষ্কের ভেতরের স্তরের নাম শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়, এই শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়। আচ্ছা, ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়। এই ধূসর পদার্থের, এই যে ধূসর পদার্থ বলতেছে, এই ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়। এই স্নায়ুকোষগুলোর গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছভেদে স্নায়ু কেন্দ্র সৃষ্টি করে। এটা গুরুত্বপূর্ণ। এই স্নায়ু কোষগুলো, এইখানে এই ধূসর পদার্থের বিভিন্ন স্তরে অনেক রকমের স্নায়ু কোষ দেখা যায়। এই স্নায়ু কোষগুলো কি হয়, একসাথে গুচ্ছ হয়ে যায়, ঠিক আছে? গুচ্ছ হয়ে কি করতেছে, স্নায়ু কেন্দ্র তৈরি করতেছে, স্নায়ু কেন্দ্র সৃষ্টি করতেছে। এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে, এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে। কোনোটা ধরো যে হচ্ছে একটা গুচ্ছ, ধরো এখানে একটা গুচ্ছ তৈরি হলো, এখানে একটা গুচ্ছ তৈরি হলো, তখন ধরো এই গুচ্ছটা তখন কি করবে, তোমার দেখাতে সাহায্য করবে। তোমার দেখতেছো, তুমি কি দেখছো না দেখছো এগুলো মেনটেন করবে। আবার আরেক জায়গায় আরেকটা তৈরি হয়েছে স্নায়ু কেন্দ্র, অনেকগুলা স্নায়ু কোষ মিলা, সে জায়গায় ধরো তোমার শ্রবণ বা শোনাটা নিয়ন্ত্রণ করতেছে। এরকম অসংখ্য স্নায়ু কেন্দ্র থাকে, ঠিক আছে? বোঝা গেছে? এখন এই লাইনটা দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, এরপর হচ্ছে স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশিচালনা, ক্রিয়াকেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। শেষ। এবার সেরিব্রামের নিচের অংশ হলো থ্যালামাস। সেরিব্রামের নিচের অংশ হলো হচ্ছে থ্যালামাস বা হাইপোথ্যালামাস। এই যে এটা তো সেরিব্রাম ছিল উপরে, এটা তাই না? এর নিচে তোমরা ইংলিশের দিক তাকানোর দরকার নেই, তাকায় ভয় করার দরকার নেই, সাথে সাথে এই সেরিব্রামের নিচে এই যে হলুদ অংশটা, এটা কি থ্যালামাস, তার নিচে এই যে ছোট্ট করে হাইপোথ্যালামাস, ছোট্ট করে হাইপোথ্যালামাস, ছোট্ট করে হাইপোথ্যালামাস। বোঝা গেছে? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। ওকে, এখন হাইপোথ্যালামের কাজ কি? রাগ, লজ্জা, গরম, নিদ্রা, এগুলো তো পড়াইছি। এখন কথা হয়েছে এই যে গুরু মস্তিষ্কে যা যা পড়লো, কি করা লাগবে বলো? কি করা লাগবে? সার্টিফাইড কি ডায়লগ, ঠাডা মুখস্থ। গুরু মস্তিষ্ক একদম ঠাডা মুখস্থ করে ফেলা লাগবে। ওকে, আচ্ছা, স্নায়ু সঙ্গ আমরা এখানে পড়ে আসলাম না? স্নায়ুতন্ত্রের একটা সঙ্গ আমরা এখানে পড়ে আসছি না ওই উপরে? ওইটা আমাদের বইয়ের সংজ্ঞা, এবং স্নায়ুতন্ত্রের সংজ্ঞা যদি আসে ওইটাই লেখা লাগবে। কিন্তু আমরা এখানে আরেকটা সংজ্ঞা শিখছি না, যে হচ্ছে স্নায়ু কি শিখছিলাম, স্নায়ু হচ্ছে শরীরের ভিতরে থাকা তারের মধ্যে এক ধরনের বিশেষ তন্তু, যা দিয়ে বার্তা চলাচল করে। এটা আমি বোঝানোর জন্য পড়তেছি, বুঝছি, বোঝানোর জন্য বলেছি, ঠিক আছে? মুখ দিয়ে আমার কথা বেঁধে যাচ্ছে। ওকে, আর স্নায়ুতন্ত্রের এই যে আরেকটা বলছিলাম, অনেকগুলো স্নায়ু মিলে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হয় তাকে কি বলা হয়? স্নায়ুতন্ত্র বলা হয়। এইটাও চাইলে লিখতে পারো, সমস্যা নেই, বাট বইয়ে যেটা আছে সেটা লেখাটাই বেস্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে এই যে স্নায়ুতন্ত্রের আমরা তিনটা ভাগ পড়ছিলাম, কেন্দ্রীয়, প্রান্তীয়, স্বয়ংক্রিয়। এইটা আমি এখন আর পড়াবো না, এটা তোমরা নিজেরা ওই ক্লাসটা আবার করে আসবে। এটা মেবি 3 নম্বর ক্লাস ছিল, 3 নম্বর ক্লাসই হবে, হ্যাঁ 3 নম্বর ক্লাস ছিল এটা। তাই এই ক্লাসটা আবার করবা, এই ক্লাস ম্যাক্সিমামই বুঝতে পারবে না মনে হয়, আবার করবা এই ক্লাস। ওকে, এরপরে আমরা এমসিকিউ সলভ করছিলাম। তারপরে যদি যাই, ওকে, এখানে প্রতিবর্তী ক্রিয়ার আগে আমরা দুইটা জিনিস জানছিলাম, যে হচ্ছে একটা হচ্ছে অনুভূতিবাহী স্নায়ু কি, যে স্নায়ু অনুভূতি বহন করে, আর আজ্ঞাবাহী স্নায়ু কি, যে হচ্ছে নির্দেশ বহন করে, ঠিক আছে? নির্দেশ বহন করে, সেটাই বলা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। ওকে, এরপরে আমরা প্রতিবর্তী ক্রিয়ার ক্ষেত্রে কি কি পড়ছিলাম আমরা আগে? ও আচ্ছা, এখানে আরো কিছু জিনিস বাকি আছে। মধ্য মস্তিষ্ক আমরা বাকি রেখে আমি ওইখানে আগে পড়ানো শুরু করে দিয়েছি। আচ্ছা, মধ্য মস্তিষ্কের ক্ষেত্রে কি বলছিলাম? গুরু মস্তিষ্কের পরেই তো মধ্য মস্তিষ্ক অবস্থিত, তাই না? এই যে গুরু মস্তিষ্ক, তারপর মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কি করে? দৃষ্টিশক্তি শ্রবণের সাথে সম্পর্কযুক্ত, সিম্পল, এতটুকু শেষ। তারপরে পশ্চাৎ বা হচ্ছে লঘু মস্তিষ্ক। এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোনটা? পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের প্রধান কাজ কি? এই দেহের ভারসাম্য রক্ষা করা, ঠিক আছে? এরপরে এই লঘু মস্তিষ্ককে কয়টা ভাগে ভাগ করা হইতো? 3টা ভাগে। কি কি? সেরিবেলাম, পন্স, মেডুলা বা সুষুম্না শীর্ষ। সেরিবেলাম কি ছিল? এই যে সেরিবেলাম কি ছিল? আচ্ছা, ওইখানে যে একটা জিনিস, যে চিত্রটা যে ঘুরতেছিল, ওই
চিত্রটা থেকে আমরা সেরিব্লামটা দেখাইতে পারি চাইলে। এই যে নিচের মাটি কালারের এটা হচ্ছে সেরিব্লাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, সেরিবেলাম অনেকটা দেখছো না, ওইখানে ঝুলন্ত অবস্থায় আছে, এইটাই বলছে। সেরিবেলামটা কোথায় অবস্থান করে? আচ্ছা, এই সেরিবেলামের সংজ্ঞাটা আসতে পারে, ঠিক আছে। এই যে এই তিনটা লাইন একটুখানি মনে রাখবা, সেরিব্রাম, এই তিনটা লাইন একটুখানি মনে রাখবা যে পন্সের বিপরীত দিকে অবস্থান করে অবস্থিত খণ্ডটি হচ্ছে সেরিবেলাম। এটি ঝুলন্ত অবস্থায় থাকে। সেরিবেলাম ডান ও বাম দুটি খণ্ডে বিভক্ত, এতটুকু বললে হবে। তারপর হচ্ছে পন্স। পন্স লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত। আচ্ছা, একে মস্তিষ্কের যোজক বলা হয়, এটা তো মনে আছে। হ্যাঁ, এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক ও মধ্য মস্তিষ্ককে সুষুম্না শীর্ষক বা মেডুলার সাথে সংযোজিত করে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা সিকোয়েন্স আমাদের মনে রাখা লাগবে। সর্বপ্রথম হচ্ছে গুরু মস্তিষ্ক, সর্বপ্রথম থাকে কি গুরু মস্তিষ্ক, তারপরে থাকে মধ্য মস্তিষ্ক, তারপরে থাকে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের ভিতরে কি কি থাকে? সেরিবেলাম থাকে, পন্স থাকে, তারপরে থাকে হচ্ছে কি মেডুলা, মেডুলা বা হচ্ছে সুষুম্না শীর্ষক, সুষুম্না শীর্ষক, তারপরে হচ্ছে সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড, তারপরে থাকে হচ্ছে মেরুরজ্জু। ঠিক আছে, আমি যেটা বললাম এই সিরিয়ালটা তোমরা এই পাশে লিখে নেবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, মেডুলা বা সুষুম্না শীর্ষক এটি মস্তিষ্কের নিচে অবস্থান করে। মস্তিষ্কের তাহলে সবচেয়ে নিচে অবস্থান করে কোনটা? মস্তিষ্কের সবচেয়ে নিচের অংশ কোনটা? মেডুলা বা সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক, আচ্ছা আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, সুষুম্না শীর্ষক মস্তিষ্কের বোটা বলা হয়, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের এই অংশ মানে এই মেডুলা বা সুষুম্না শীর্ষক কি করে? হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। ওকে, তারপরে হচ্ছে মেরুরজ্জু। মেরুরজ্জু, মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু সংরক্ষিত থাকে। মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু সংরক্ষিত থাকে। এখন আমি মেরুরজ্জু পিকচারটা মেরুদণ্ডের পিকচারটা দেখাইছিলাম না? আচ্ছা, এই যে একটা পিকচার, এই যে মাঝখান দিয়ে দেখছ, এইটা হচ্ছে মেরুদণ্ড। এই মেরুদণ্ড ভিতরে এই যে হলুদ যে অংশটা, এটা হচ্ছে কি মেরুরজ্জু। এটা কি মেরুরজ্জু, আশা করি বোঝা গেছে। এটা কি মেরুরজ্জু। ওকে, এই মেরুরজ্জু ধূসর পদার্থ থাকে ভিতরে, এই মেরুরজ্জু ধূসর পদার্থ থাকে। আচ্ছা, এখানে আমরা পড়ছিলাম যে এখানে ব্রেনের উল্টা, ব্রেনের ধূসর পদার্থ কি থাকতো? বাইরে থাকতো না। ব্রেন বলতেছি, ব্রেনের বাংলা কি? মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের তোমার হচ্ছে ধূসর বর্ণ কি ছিল? বাহিরে ছিল, বাট এখানে ধূসর বর্ণটা ভেতরে থাকে আর সাদা বর্ণটা বাইরে থাকে, মস্তিষ্কের উল্টা। ঠিক আছে, আচ্ছা, প্রতিবর্তকিয়া। প্রতিবর্তকিয়া কি বলা পড়াইছিলাম মনে আছে? যেটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, যেটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না। প্রতিবর্তিত ক্রিয়া মানে হঠাৎ কিছু ঘটলে আমরা না ভেবেই যেটা করি। হঠাৎ তোমাকে ধরো যে একটা মশা কামড় দিছে, তুমি ঠাস করে মশাটারে মেরে ফেলছো। আর নাহলে মশাটারে তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, দয়ালু হয়ে থাকো, তাহলে মশাটাকে তুমি তাড়াইয়া দিছো, ঠিক আছে, হাত দিয়ে সরাইয়া দিছো। এইটাই কি? এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, তোমার অজান্তই করতেছে তুমি এটা। এখন এইখানে মনে রাখার বিষয় কি ছিল? যে হচ্ছে এই প্রতিবর্ত ক্রিয়াটা অনেকটা আলোর প্রতিফলনের সাথে মিলে যায়। ঠিক আছে, কিসের সাথে? আলোর প্রতিফলনের সাথে। এই পৃষ্ঠা এতটুকুই ছিল। এইবার স্নায়ুতারণা কি, এই সংজ্ঞাটা আমাদের একটু মনে রাখা লাগবে। স্নায়ুর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি যে প্রবাহিত হচ্ছে, এটাকে স্নায়ুতারণা বলে। সিম্পল বিষয়। এরপর প্রতিবর্ত ক্রিয়া, যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয় না, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। এই লাইন হুবহু মুখস্থ, হুবহু মুখস্থ, হুবহু মুখস্থ। আচ্ছা, প্রতিটি প্রতিবর্ত চক্রের 5টি অংশ থাকে। এই যে মনে আছে 5টা অংশ: অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্ত গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্ত কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু, সারা প্রদানকারী অঙ্গ। মনে আছে? মনে আছে। এখন এখানে এই যে চিত্রটা আঁকায় দেখাইছিলাম, এই চিত্র আঁকানো তো টাপ দেখছি, তোমাদের সৃজনশীল সলভ করতে গেলে দেখবা জাস্ট একটা কোশ্চেনে এই জিনিসটা আসছে, যার কারণে আমরা হালকা একটু এটা মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা, আমরা একবার যদি সিম্পল করে যদি বলি যে হচ্ছে তোমার হাতের চামড়ায় পিন ফুটলো। চামড়া কি? চামড়া হইলো কি? গ্রাহক অঙ্গ। গ্রাহক অঙ্গ, সে কি করলো? অনুভূতিটা পাইলো যে হচ্ছে তোমার হাতে হয়েছে, পিন ফুটছে। সে অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে কোথায় চলে যাবে? মেরুরজ্জুতে চলে যাবে। এই যে মেরুরজ্জুতে চলে যাবে। তারপর মেরুরজ্জু থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে আদেশ আসবে কি? যে হচ্ছে ওইখান থেকে হাড়টা সরায় ফেলো। তারপরে স্নায়ুতারণা আজ্ঞাবাহী কোষে পৌঁছে পেশিতে প্রেরণ করা হয়, ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণা উৎস থেকে হাত সরে যায়। আচ্ছা, এখন একটা বাইরের জিনিস জানা লাগবে, অফ টপিক জানা লাগবে, যেটা হচ্ছে আমাদের হাত যে আমরা যে লড়াইতে পারি, আমাদের হাত এই যে এইখানে ইংলিশ লেখা আছে, এসব ইংলিশ লেখা দেখে যেন ভয় পাবা না, এগুলো আমি কিছু পড়াইতে আনি নাই, ঠিক আছে? আচ্ছা, এগুলো দেখে আমি ভয় পাইতাম, এই কারণে হয়তো আমি বলতেছি।
আচ্ছা, আমাদের হাত যে আমরা যে লড়াইতে পারি, এই যে এইখানে যে পেশি আছে, এই পেশির মাধ্যমে, এই পেশির মাধ্যমে, ঠিক আছে। তার মানে কি, আজ্ঞাবাহী যে স্নায়ু আছে সেই স্নায়ুটা এই পেশিকে যে সিগন্যাল দেয় হাতটা হটানোর জন্য, এই জন্য এখানে পেশি লেগছে। স্নায়ু ধারণা আজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ করে, ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণা উৎস থেকে হাত সরিয়ে নেয়। ঠিক আছে, এতটুকু গেল। এইখানে এই দুইটা লাইন একটুখানি মনে রাখা লাগবে যে হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম। প্রতিবর্ত ক্রিয়ার যে 5টি অংশ কাজ করে, এই যে কোনো একটির অভাবে কাজটি সঠিকভাবে সম্পন্ন হতে পারে না। যে 5টা, এই যে 5টা পড়ছি, গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্ত কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু, সারা প্রদানকারী অঙ্গ। বুঝা গেছে? শেষ। এরপরে এটা এমসিকিউ সলভ করছিলাম। তারপরে আচ্ছা, লাস্ট টপিক রেচনতন্ত্র। রেচনতন্ত্র লাস্ট টপিক। ওকে, রেচনতন্ত্র জানতে হলে আমাদের প্রথমে কি জানা লাগবে? রেচন বলতে কি বোঝায়? রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকেই রেচন বলে। এখন রেচন হচ্ছে একটা তন্ত্র, ঠিক আছে। আচ্ছা, রেচন তন্ত্রের অঙ্গ আছে 3টা অঙ্গ আমরা পড়ছিলাম। কি কি? ফুসফুস, চর্ম বা চামড়া বা ত্বক, আরেকটা কি? বৃক্ক। 3টা অঙ্গ পড়ছিলাম। 3টা অঙ্গ সুন্দর মতো মুখস্থ করে ফেলা লাগবে। আচ্ছা, এখন কার্বন ডাই অক্সাইড কিসের মাধ্যমে রেচন ক্রিয়া করতেছে? বা কার্বন ডাই অক্সাইড, এখানে দেখো 3টা জিনিস লেখা আছে। লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চর্মের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। আর কার্বন ডাই অক্সাইড কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। এরপর বৃক্কের মাধ্যমে দেহের নাইট্রোজেন যুক্ত তরল দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। এই 3টা লাইন মনে রাখা লাগবে। কি কি? কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে, লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ। লবণ জাতীয় কেন বলছে মনে আছে? তোমার হচ্ছে অনেক সময় আমাদের মুখ ঘেমে যায়, তাই না? 2-1 ফোঁটা ঘাম যদি মুখের ভিতরে যদি চলে যায় তখন কিন্তু লবণাক্ত মনে হয়। তার মানে কি, লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চর্মের মাধ্যমে বা চামড়ার মাধ্যমে বের হয়ে যায়। আর একটা কি? বৃক্কের মাধ্যমে দেহের নাইট্রোজেন যুক্ত তরল ও দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। 3টা লাইন। এরপরে মূত্রের মাধ্যমে দেহের 80 ভাগ, 100-র মধ্যে 80 ভাগ, ঠিক আছে, 80 ভাগ কি? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হয়। এই 80 কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসছে, দেখাইছে কিন্তু। বৃক্কই প্রধান রেচন অঙ্গ। তার মানে রেচন অঙ্গ আমরা পড়ছি 3টা, ফুসফুস, চর্ম, বৃক্ক। এর মধ্যে প্রধান রেচন অঙ্গ কোনটা? বৃক্ক। প্রধান রেচন অঙ্গ কোনটা? বৃক্ক। আচ্ছা, এইখানে এই যে যতটুকু আমরা পড়ছি এতটুকু আমাদের মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। এই চ্যাপ্টারের সৃজনশীলের জন্য সবচাইতে হট টপিক, সর্বপ্রথম টপিক কি? নিউরনের ওই যে গঠনটা আমরা পড়ছি, নিউরনের গঠন। দেখবা ম্যাক্সিমাম সৃজনশীল এইটা আসছে, তোমাদেরও দেখবে এসে বসে থাকবে। এরপরে রেচনতন্ত্র, দ্বিতীয় টপিক কি? রেচনতন্ত্র, রেচনতন্ত্র। আর তৃতীয় টপিকটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস পড়ছিলাম, নিঃশ্বাসী বায়ুতে শতকরা 4 ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে। তুমি যে একবার যে নিঃশ্বাস ফেলতেছ, এখানে শতকরা 4 ভাগই কার্বন ডাই অক্সাইড থাকতেছে। এখন এই কার্বন ডাই অক্সাইডের সাথে জলীয় বাষ্পও থাকে একটুখানি, ঠিক আছে। আচ্ছা, ঘাম। ঘাম কি? আমাদের ত্বকের মানবের বহিরাবরণ কি? চর্ম বা ত্বক। ত্বকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এগুলোকে লোমকূপ বলা হয়, ঠিক আছে। লোমকূপের মাধ্যমে ঘাম বাইর হয়। ঘামের মাধ্যমে কি কি বাইর হয়? সাধারণত পানির সাথে লবণ ও সামান্য কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয় পদার্থ থাকে। ঘামের এই 3টা লাইন একটু মনে রাখবা। এবারে মূত্র। মূত্রর এখান থেকে কয়টা জিনিস পড়াইছিলাম? 3-4টা লাইন পড়াইছিলাম যে বৃক্ককে মূত্র তৈরির কারখানা হিসেবে অভিহিত করা হয়। মূত্র তৈরির কারখানা কে? বৃক্ক বা কিডনি, ঠিক আছে। আচ্ছা, বৃক্ক কি? বৃক্ক মূলত কি কাজটা করে? বৃক্ক মূলত কি কাজটা করে? এই বৃক্ক থেকেও দেখবে সৃজনশীল আসছে। 3টা টপিক বলছি ওইখানে, আর আরেকটা টপিক বৃক্ক। 3টা টপিক এক্ষুনি বইয়ের প্রথম, বা বই বলতেছি, এই চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠাতে লিখে রাখো, হ্যাঁ। আচ্ছা, বৃক্ক ছাঁকনির মতো কাজ করে। বৃক্ক কিসের মতো কাজ করে? ছাঁকনির মতো কাজ করে। গুরুত্বপূর্ণ কিন্তু মারাত্মক। আচ্ছা, যকৃৎ আমাদের দেহে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। তাহলে আমাদের দেহে যে বর্জ্য পদার্থগুলো, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো, এগুলো তৈরি করতেছে কে? যকৃৎ, ঠিক আছে, যকৃৎ। আচ্ছা, এরপরে কি? বৃক্ক রক্ত থেকে ক্ষতিকর পদার্থ ছেঁকে নেয়। এই ক্ষতিকর পদার্থের সময় পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণের মূত্র তৈরি করে এবং ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে জমা হয়। কিসের মাধ্যমে? ইউরেটারের মাধ্যমে। ইউরেটার কি ছিল? পড়াইছিলাম না? পড়াইছিলাম। আচ্ছা, এই চিত্র দিয়েও কিন্তু সৃজনশীল আসছে। এই যে নালীটা ছিল কি? ইউরেটার। এই 2টা ছিল কি? বৃক্ক। বৃক্ক কয়টা আছে? কিডনি কয়টা আছে? 2টা আছে। আচ্ছা,
এরপরে হচ্ছে মূত্রথলিতে যে মূত্রটা জমা হচ্ছে, কিডনিতে কিন্তু জমা হইতেছে না, সাবধান, মূত্রথলিতে জমা হইতেছে, ঠিক আছে। তারপরে মূত্র নালীর মাধ্যমে দেহের বাহিরে চলে আসতেছে। এইখান থেকে এই এই একটু তাকায় নি, এই অংশটুকু মুখস্থ করে ফেলা লাগবে সৃজনশীলের জন্য, সৃজনশীলের জন্য এই অংশটুকু মুখস্থ করে ফেলা লাগবে, ঠিক আছে। ওকে, এখন যদি আমরা অনুশীলনী কোশ্চেন যদি সলভ করতে যাই, আমি জাস্ট দেখায় দিব যে আমি পড়াইছি সবকিছু, জাস্ট দেখায় দেবো। দেখো হরমোনের প্রয়োজনীয়তা, কতগুলো হরমোন পড়াইছি, অক্সিন হরমোন, জিবরেলিন হরমোন, তারপরে ফ্লোরিজেন হরমোন, অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন, তারপরে ইথিলিন হরমোন, এরা যা করতেছে এখানে ওগুলা লিখে দিবা, শেষ। এটাকে আর এখন আবার হচ্ছে লাইন বাই লাইন কি আমার পড়ানো লাগবে? লাগবে না। এরপর অক্সিন ও জিবরেলিনের কাজ, এটাকে আমি পড়াবো না, আমি কিন্তু পড়ায় ফেলছি। প্রতিবর্ত ক্রিয়া কি পড়াইছি, যে ক্রিয়া মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয় না, অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়। সরি, লেখাটা ছোট হয়েছিল, সরি। অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম। এখানে যে স্নায়ু হ্যাঁ, এই লাইনটা এতটুকু আমি পড়াইছি আর পড়ানো লাগবে প্রতিবর্ত ক্রিয়া। আমি এখন জাস্ট সবগুলো প্রশ্ন দেখায় দিব আর বলে দিব কোনটা বেশি ইম্পর্টেন্ট। বৃক্কের কাজ বর্ণনা করো। এইখানে যে 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টা পয়েন্ট ঠাডা মুখস্থ করে ফেলা লাগবে। বৃক্কের কাজ এটা বইয়ে দেওয়া নাই, আমাদের মুখস্থ করে নেওয়া লাগবে। এইটা কি বৃক্ক রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করে। এত কষ্ট করে মনে রাখার প্রয়োজন আছে? সাধারণ নর্মাল ভাবে মনে রাখবা, বৃক্ক করে কি নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করে দেহ থেকে, শেষ। এটি দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করে। তাহলে পানির ভারসাম্য, কতটুকু পানি থাকবে, বেশি লাগবে নাকি কম লাগবে, এগুলো নিয়ন্ত্রণ করে কে? বৃক্ক। এরপর এটি রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। অম্ল মানে কি? অ্যাসিড। রক্তে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। তারপর কি? রক্তচাপ নিয়ন্ত্রণ করে। বৃক্ক দেহ থেকে হরমোন ও এনজাইম নিঃসরণ করে। এই 5টা লাইন মুখস্থ করা লাগবে। এটা আমরা যখন বই পড়ছি ওইখানে কিন্তু পাই নাই। এরপর বহু নির্বাচনী আছে, এখানে নিচে কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে? পড়ছি, ফ্লোরিজেন। আর বলা লাগবে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ মানব দেহে কোন অঙ্গটি ভূমিকা রাখে? বৃক্ক, কিডনি। আচ্ছা, এইখানে ফারিহা কক্ষের জানালার কাছে টবের মধ্যে লাগানো মানি প্ল্যান্ট গাছটি দ্রুত বাড়ায়, এর লতা পাতা জানলার দিকে অগ্রসর হতে থাকে। ফারিয়া হাত দিয়ে এগুলোকে কক্ষের ভিতরে এনে দিলেও আবার জানালার দিকে ধাবিত হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? কারণ জানালা থেকে আলো আসতেছে, এই কারণে ওইদিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে। ওকে, ফারিয়ার মানি প্ল্যান্ট গাছটি বৃদ্ধিতে সাহায্য করে কোনটি? এখন গাছ বৃদ্ধিতে সাহায্য করে কোনটা আমরা পড়ে আসছি না? অক্সিন সাহায্য করে আর ইথিলিন সাহায্য করে। এই অক্সিন আর ইথিলিনের বৈশিষ্ট্যের ভিতরে কিন্তু ছিল, শেষ। এরপর সৃজনশীলে আসো। হরমোন কি? সংজ্ঞাটাকে দেখায় দিছি, ঠান্ডা মুখস্থ একদম। উদ্ভিদে অক্সিনের ভূমিকা কি? অক্সিনের যে 5টা না 6টা লাইন পড়ছি লিখে দিবে এখানে, শেষ। দেখায় দিছি কিন্তু মোট 6টা লাইন পড়ছি। আচ্ছা, মানুষের গুরু মস্তিষ্কের উপরের কোষটি অবস্থান ব্যাখ্যা করা। আচ্ছা, উপরের এই কোষটা কি দেখতে পাচ্ছি আমরা? নিউরন দেখতে পাচ্ছি। এখন বলছে যে এই নিউরন গুরু মস্তিষ্কের কোথায় অবস্থান করে সেটা বলছে। আর আরেকটা বলছে কি? মানবদেহ উদ্দীপনা পরিবহনে উপরের কোষটি গুরুত্ব ব্যাখ্যা করো। মানে মানবদেহের যে উদ্দীপনা যে পরিবহন করতেছে, উদ্দীপনা বলতে কি বোঝাচ্ছে? তোমার হাতে সুই ফুটছে, এই উদ্দীপনাটা তোমার যে মেরু রজ্জু পর্যন্ত যে যাচ্ছে, কিসের মাধ্যমে যাচ্ছে? এই নিউরনের মাধ্যমে যাইতেছে না? নিউরন একটার সাথে আরেকটা সংযোগ হয়ে স্নায়ুতন্ত্র গঠন করতেছে, সেই স্নায়ুতন্ত্রের মাধ্যমে তো যাচ্ছে, তাই না? এখন এইটাই বলছে যে হচ্ছে উদ্দীপনা পরিবহনে উপরের কোষটির গুরুত্ব বিশ্লেষণ করো, এইটা বলছে, গুরুত্বটা চাইছে। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা কি ছিল? উদ্দীপকের কোষটি ছিল স্নায়ু কোষ বা নিউরন। এটি মানুষের গুরু মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ারে থাকে। পড়ায় আসছি, সেরিব্রাল হেমিস্ফিয়ার ছিল 2টা, ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। এরপরে কি? গুরু মস্তিষ্কের ধূসর পদার্থে কয়েকটি স্নায়ু আছে। এইখানে এখন বাকিটুক কি লিখছে? বাকিটুক দেখো কি করছে এখানে? গুরু মস্তিষ্ক সম্পর্কে যা যা পড়ছিল এখানে সব এখানে এসে ঢাইলে লিখে দিয়ে রেখেছে। তার মানে তুমি কি করবো? তোমারও সেম কাজ, ঠিক আছে। এখন বলছে এই স্নায়ু কোষ বা নিউরন যে উদ্দীপনা যে পরিবহন করতেছে, কি গুরুত্ব? উদ্দীপনা পরিবহন না করলে কি হইতো বলতো? আমাদের দেহ কি সমন্বয় করতে পারতো যে কোনো কাজের? যেমন এই যে সাইকেলের কথা বলতেছে না, তাহলে কি কখন প্যাডেল মারা লাগবে আর কখন হ্যান্ডেল ঘোরানো লাগবে,
আর তুমি কি দেখতে পারতেছো, এগুলো সমন্বয়ে কি করতে পারতো যদি এই নিউরনটা যদি না থাকতো, উদ্দীপনার যদি পরিবহন যদি না করতো। ঠিক আছে, এইটাই এখানে লেখছে, এইটাই এখানে লেখছে। দেখো চিত্রের কোষটি হলো স্নায়ুকোষ বা নিউরন। নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। মানবদেহে এটি উদ্দীপনা পরিবহন ও তার প্রতিবেদন সৃষ্টি করে প্রধান ভূমিকা পালন করে। নিউরন স্নায়ুসন্ধি গঠনের মাধ্যমে মানবদেহে বিভিন্ন অংশে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পরিবহন করে নিয়ে যায়। মস্তিষ্ক তখন সেই অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে জানিয়ে দেয় দেহের কোন স্থানে কি হয়েছে। উদ্দীপনা বহন করা, প্রাণী দেহের ভিতরে ও বাইরের সাথে পরিবেশের সংযোগ রক্ষা করা। আচ্ছা, এখানে আরো 3টা লাইন যে লেখছে, এই যে উদ্দীপনা বহন করা, এরপর হচ্ছে প্রাণীদেহের ভিতর ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় করা। যেমন এই যে সাইকেল চালানোর ক্ষেত্রে বললাম, হাত পা চোখ এগুলোর মধ্যে কি করতেছে, সমন্বয় সাধন করতেছে না সাইকেল চালানোর সময়। এরপর মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা, বিভিন্ন কাজে নির্দেশ দেওয়া, পরিচালনা করা নিউরনের কাজ বা স্নায়ু কোষের প্রধান কাজ। ওই যে আমি ওইখানে পড়ায় দিছিলাম, বলছিলাম ওইখানে যে এই কাজ কয়েকটা, 3 লাইন ছিল ওইখানে, 3টা লাইন মুখস্থ করতে বলছিলাম, মনে আছে? এইটাই এখানে লিখে দিলেই এনাফ। এরপরে সেন্সিয়াল নাম্বার 2, জাহির শুধু এরপরে জাহিদ খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্রের গঠনের একক আঁকছিল। কি আঁকতেছিল? স্নায়ুতন্ত্রের গঠনের একক। এখন স্নায়ুতন্ত্রের গঠনের একক কি? নিউরন বা স্নায়ু কোষ। তার মানে দেখো প্রথম কোশ্চেনটা আমরা বললাম নিউরন সম্পর্কে, 2টা মানে এখানে গ ঘ 2টা কোশ্চেনই ছিল নিউরন সম্পর্কে। আবার দেখো নিউরন সম্পর্কে নিচ্ছে, তার মানে নিউরন কি পরিমাণে ইম্পর্টেন্ট দেখো। আচ্ছা, এ সময় পেছন থেকে তার বোন জারিয়া পিঠে খোঁচা দিল। এরপরে জাহিদ পিছনে না থাকি তাৎক্ষণিক জারিয়ার হাত ধরে ফেলছে। এরপর জাহিদ তখন জারিয়াকে বলল তার হাত ধরতে পারার সাথে তার অঙ্কনের বিষয়ের সম্পর্ক রয়েছে। তার মানে এইখানে দেখো পরের অংশটা কি বলছে, প্রতিবর্ত ক্রিয়া বলছে। তৎক্ষণাৎ জারিয়ার হাত ধরে ফেলছে, এটা কি যাচ্ছে? প্রতিবর্ত ক্রিয়া। মানবদেহের প্রধান রেচনাঙ্গ কি? মানবদেহের প্রধান রেচনাঙ্গ কি? আর পড়াবো না। ট্রপিক চলন বলতে কি বোঝায় পড়াইছি, কিন্তু আর পড়াবো না এটা। এরপর জাহিদ স্নায়ুতন্ত্রের গঠনের একক স্নায়ুকোষ। আচ্ছা, গ নম্বর কোশ্চেনটা কি? জাহিদ যা আঁকতেছিল তার গঠন বর্ণনা করো। জাহিদ কি আঁকতেছিল? স্নায়ুতন্ত্রের একক কি? নিউরন আঁকতেছিল। নিউরনের গঠন আমি কিন্তু অনেক ভালো মতো পড়াইছি, সেটা লেখা লাগবে এখানে। এরপর জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের স্নায়বিক প্রক্রিয়াটি কিভাবে জড়িত বিশ্লেষণ করো। জারিয়ার হাত ধরতে পারছে, ও যে ইনস্ট্যান্ট যে হাতটা ধরে বলছে, এটা কি? আগে এটা বলো, আগে এই জিনিসটা কি? এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। জিনিসটা কি হয়েছে? জারিয়া যখন পিছন থেকে তাকে খোঁচা দিয়েছে, পিঠে খোঁচা দিছে, তার মানে তার তোমার হচ্ছে যেই উদ্দীপনা যে গ্রহণ করতেছে, উদ্দীপনা গ্রহণ অঙ্গটা কোনটা? পিঠের ত্বক, তাই না? পিঠের ত্বকে যখন খোঁচা দিছে, তখন এই যে উদ্দীপনা তৈরি হয়েছে, এই উদ্দীপনাটা কি হচ্ছে বা অনুভূতিটা কি হচ্ছে? অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে কোথায় যাচ্ছে? মেরুরজ্জুতে যাচ্ছে। মেরুরজ্জুতে গেছে, দেন মেরুরজ্জু থেকে কি হয়েছে? আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে কি তার হাতের যে পেশিদের সিগন্যাল গেছে যে এই হচ্ছে জারিয়ার হাতটা ধরার জন্য। এইটাই দেখো এখানে লেখছে, দেখো এখান থেকে শুনো। প্রতিবর্ত ক্রিয়া ঘটে স্নায়ু তাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। মানে এখানে ওই যে বইয়ের লাইনগুলো হুবহু নিয়ে এসে রেখে দিচ্ছে। দেখো, জাহিদের পিঠে জারিয়ার খোঁচা দেওয়ার সাথে জাহিদের শরীরের অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র খোঁচার উদ্দীপনা গ্রহণ করে। মানে কি? জাহিদের পিঠে জারিয়া যে খোঁচা দিছে, খোঁচা দেওয়ার সাথে সাথে জাহিদের শরীরে অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র খোঁচার উদ্দীপনা গ্রহণ করছে। কে গ্রহণ করছে? প্রথমে তো শরীরের যে ত্বক ছিল, ত্বক গ্রহণ করে কি করছে? অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের কাছে দিছে। ঠিক আছে, এই উদ্দীপনা অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুরজ্জুতে গেছে। দেন এই ঘটনাটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না কিন্তু, কারণ আমরা জানি প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ হয় না, সম্পূর্ণরূপে মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওই একই তাড়না অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুকোষে প্রবাহিত হয়। আচ্ছা, স্নায়ু তাড়না আজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র ঐচ্ছিক পেশিতে প্রেরণ করা হয়েছে। ঐচ্ছিক পেশি বলতে কি? যে পেশিগুলো আমরা আমাদের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি, তাদেরকে ঐচ্ছিক পেশি বলে। এখন কথা হয়েছে এখানে হাতের ওই যে পিকচারটা দেখাইছিলাম, হাতের পেশিটা দেখাইছিলাম, সেই পেশিতে প্রেরণ করতেছে। আচ্ছা, ঐচ্ছিক পেশি যা কিনা জাহিদের হাত, ঐচ্ছিক পেশি যেটা হচ্ছে জাহিদের হাত,
নির্দেশ পাওয়া মাত্রই তার পিঠে যেখানে খোঁচা লাগে সেখানে তার হাতটা কি সোজা ওই পিঠের কাছে চলে গেছে, পিঠের কাছে যে জারিয়ার হাত তৎক্ষণাৎ ধরে ফেলছে। এইটাই কি প্রতিবর্তী ক্রিয়া। তাহলে আমি যে 5টা ধাপ করাইছিলাম সেই 5টা ধাপ যদি এখানে সুন্দর মতো লিখে দাও, আর কিছু লাগে? এরপরে আমরা এখন যদি সৃজনশীল সলভে যদি যাই, সর্বপ্রথম রাজশাহী বোর্ড 2016 কোশ্চেন দেখো, আবারও নিউরো। আচ্ছা, মস্তিষ্কের প্রধান অংশের নাম আর করাবো না, গুরু মস্তিষ্ক, আচ্ছা, বা সেরিব্রাম। এরপর ফাইটো হরমোন বলতে কি বুঝো? উদ্ভিদের যে হরমোন, 5টা হরমোনের নাম লিখে দিবা, শেষ। এরপরে হচ্ছে চিত্র আর ফাইটো হরমোন কি? বৃদ্ধিকারক হরমোন। এরপরে কি? চিত্রে এ ও বি চিহ্নিত অংশ দুটি আমাদের দেহ উদ্দীপনা তৈরিতে কিভাবে সাহায্য করে? এ কি? এ দেখা যাচ্ছে ডেনড্রাইটস, আর বি কি? বি দেখা যাচ্ছে এক্সন। কিভাবে এরা আমাদের দেহ উদ্দীপনা তৈরিতে সাহায্য করে সেটা বলতেছে। তারপরে চিত্রের কোষটি সাধারণ কোষ থেকে ভিন্নতর। এই যে কোশ্চেনটা না, চিত্রের কোষটা কি? নিউরন কোষ। এই নিউরন কোষটা কি? সাধারণ কোষ থেকে যে ভিন্ন প্রকৃতির। এই কোশ্চেনটা আমাদের বইয়ে মানে হুবহুব দেওয়া নেই, ঠিক আছে? নর্মালি আমরা জানি কি যে নিউরন কোষে সেন্ট্রিওল থাকে না, যার কারণে নিউরন কোষ তোমার কোষ বিভাজন করে না, তার মানে কি নিউরন কোষ বিভাজনের মাধ্যমে নিজেদের বৃদ্ধি ঘটায় না। আরো কিছু বিষয় আছে এখানে, যেরকম লম্বা লেজের মতো একজন আছে, নর্মাল সাধারণ কোষে কি এই একজনটা কি আছে? আবার এই যে ডেনড্রাইট আছে, সাধারণ কোষে কি এই ডেনড্রাইট আছে? নাই, ঠিক আছে? এই পার্থক্যগুলোই এখানে লেখা লাগবে। এখন আমি তো অগোছালোভাবে বললাম, গোছানোভাবে এখানে লেখা আছে, এই কারণে এইটা তোমাদের এই যে 5টা পয়েন্ট দেওয়া আছে, এই 5টা পয়েন্ট তোমাদের মুখস্থ করে নেওয়া লাগবে। এখানে 2 নম্বর একটা পয়েন্ট ছিল, যেটা ছিল হচ্ছে সাইটোপ্লাজমের কথা। মানে কি নিউরন কোষে এই যে দেখো, এই চিত্র যদি দেখো, এখানে কি এই যে ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গা পুরোটাই ছিল সাইটোপ্লাজম, ঠিক আছে? ফাঁকা জায়গা পুরোটাই ছিল সাইটোপ্লাজম, তার মানে নিউরন কোষে সাইটোপ্লাজম বেশি থাকে। আচ্ছা, এই 2 নম্বর পয়েন্টে এখানে তাই লেখা ছিল। এখন দেখো 1 নম্বর পয়েন্ট, দেহকোষ বা নর্মাল কোষ সাধারণত কি হয়? গোলাকার, সর্বিলাকার, চ্যাপ্টা প্রভৃতি আকৃতি হতে পারে। কিন্তু স্নায়ুকোষ কি? লম্বাটে, অনেকটা কি সুতার মতো। 1 নম্বর পয়েন্ট শেষ, সুতার মতো। এখন এত কিছু তোমার লেখা লাগবে? তুমি এখানে নর্মালি লিখবা দেহকোষ সাধারণত গোলাকার, অনেক সময় চ্যাপ্টা হইতে পারে, আর স্নায়ুকোষ লম্বাটে সুতার মতো, শেষ, নিজের ভাষায় লিখলা। এরপরে দেহকোষের সাইটোপ্লাজমের ভিতরে তুমি কি দেখতে পাও? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরো কত কিছু দেখতে পাও, কত রকমের অঙ্গাণু দেখতে পাও। বাট স্নায়ুকোষের সাইটোপ্লাজমে কি কোনো অঙ্গাণু ছিল? স্নায়ুকোষের এই যে সাইটোপ্লাজম যে ছিল এখানে কোনো কি অঙ্গ ছিল? অঙ্গাণু ছিল না, ছিল না। 3টা পার্থক্য করা শেষ। তারপরে দেহকোষ বিভাজিত হয় কিন্তু স্নায়ুকোষ বিভাজিত হয় না। কেন বিভাজিত হয় না? কারণ এর ভিতরে সেন্ট্রিওল থাকে না। আচ্ছা, স্নায়ুকোষ প্রধানত 2টা অংশে বিভক্ত, কোষ দেহ আর হচ্ছে প্রলম্বিত অংশ। আর কিন্তু সাধারণ কোষকে কি এ ধরনের কোনো কোষে ভাগ করা যায় না। আচ্ছা, সাধারণ কোষে কোনো ডেনড্রাইট উপস্থিত না থাকলে স্নায়ু কোষের বাইরের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র সুতার ন্যায় ডেনড্রাইট থাকে। এই তো 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট ঠাড়া মুখস্থ করা লাগবে, ঠিক আছে? এই 5টা পয়েন্ট খুব সুন্দর মতো মুখস্থ করা লাগবে। এটা যেহেতু বইয়ে হুবহুব দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের এটা মুখস্থ করা লাগবে। আচ্ছা, আমি প্রথমে ঘ নাম্বারে চলে গেছি, গ নাম্বার করি নাই। গ নাম্বারটা কি? যে এ ও বি অংশ আমাদের দেহ উদ্দীপনা তৈরিতে সাহায্য করে। প্রথমে লিখে দেবা এই অংশটা কি? ডেনড্রাইট। বি অংশটা কি? এক্সন। এখন দেখো উদ্দীপনা তৈরিতে কিভাবে সাহায্য করে। দেখো, চিত্র প্রদর্শিত নিউরন বা স্নায়ু কোষ বিভিন্ন ধরনের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা বা স্নায়ু তাড়না গ্রহণ করতে পারে, দেহের অভ্যন্তরে তা পরিবহন করতে পারে। এটি নিউরন প্রধানত 3টি অংশ দ্বারা গঠিত, দেহকোষ, ডেনড্রাইট, এক্সন। এখনো পর্যন্ত কেচ্ছা কাহিনী বলতেছে এখানে। এরপরে যদি যাই, এভাবে অসংখ্য নিউরনের সমন্বয়ে গঠিত স্নায়ুতন্ত্র বুঝছি। এরপরে পরস্পর 2টি নিউরন, প্রথমটার এক্সন, আচ্ছা সিনাপস চলে আসছে। সিনাপস কি? প্রথমটার এক্সন, পরেরটার ডেনড্রাইট মিলিত হইতে সিনাপস গঠিত হয়। দেখো এইখানে ওই জিনিসটা লিখছে, দেখো পরস্পর, এখান থেকে মূলত লেখাটা শুরু, যে পরস্পর 2টি নিউরনে প্রথমটার এক্সন এবং পরেরটার ডেনড্রাইট এর মধ্যে একটি স্নায়ু সন্ধি গঠিত হয়। তাহলে প্রথমটা নিউরনের এক্সন গৃহীত উদ্দীপনা মূলত সিনাপসের মধ্য দিয়ে নিউরনের ডেনড্রাইটে প্রেরণ করে। কি এই লাইনটা? যে প্রথমে নিউরনের এক্সন গৃহীত উদ্দীপনা মূলত সিনাপসের মধ্য দিয়ে দ্বিতীয় নিউরনের ডেনড্রাইট এতে প্রেরণ করে। এভাবে সিনাপসের মধ্য দিয়ে এক নিউরন থেকে অন্য নিউরনে উদ্দীপনা প্রেরণ করে।
উদ্দীপনা প্রেরণ করা হয়, যা ক্রমান্বয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে বা আমাদের কি ব্রেইনে পৌঁছে। ফলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে। অর্থাৎ সিনাপসের মধ্য দিয়ে একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয়। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে অ্যাক্সন এবং ডেনড্রাইট আমাদের দেহে উদ্দীপনা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল পড়া কয় লাইন? 1 2 3 4 5 6 লাইন। দেখছো এইখানেও কিন্তু সেই নিউরন সম্পর্কে, এইখানেও এই কোশ্চেনটাও ছিল সেই নিউরন সম্পর্কে। তার মানে এতক্ষণ পর্যন্ত যা পড়ছি আমরা, যতগুলো সৃজনশীল পড়ছি, মোট 3টা সৃজনশীল পড়ছি, তার মধ্যে একটাতে শুধু ঘ নম্বরের কোশ্চেন ছিল প্রতিবর্ত ক্রিয়া, বাকি সবগুলা কি নিউরন সম্পর্কে। আবারও সেই নিউরন। হরমোন কাকে বলে পড়াবো না। নাইট্রোজেন যুক্ত তরল পরিত্যাগকারী অঙ্গ প্রধান রেচন অঙ্গ বলা হয়, মানে বৃক্ককে কেন বলা হয় এটাও পড়াবো না। চিত্রটির গঠন, এই গঠনও আর কয়েকবার পড়াবো, এটাও পড়াই ফেলছি। এরপরে উদ্দীপকের কোষের গঠনটি অন্যান্য গঠন অপেক্ষায় ভিন্নতর, একটু আগে যেটা দেখা আসলাম আবার দিছে দেখো বরিশাল বোর্ডে। তার মানে এইটাও করতেছি না, পুরা সৃজনশীল কি হুবহু কমন। এরপরে মস্তিষ্ক কি, এই সংজ্ঞাটা আমি পড়াই নাই, বাট এখান থেকে আমার পড়ে নেওয়া লাগবে। মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক, যা করটির মধ্যে, করটি কি দেখাইছিলাম ওইখানে ওই চিত্রটা, করটির মধ্যে সংরক্ষিত থাকে। টর্চলাইটের প্রখর আলো পড়লে কি ঘটে? আচ্ছা এই জিনিসটা আমি পড়াইছিলাম না। টর্চলাইটের প্রখর আলো যখন আমাদের চোখে পড়ে তখন আমাদের চোখটাকে আমরা ছোট করে ফেলি না, চোখের পাতা দিয়ে আমরা চোখটা বন্ধ করে ফেলি। সেইটা কিভাবে হইতেছে দেখো, এখানে 5টা ধাপ একটু মনে রাখা লাগবে। সর্বপ্রথম আমাদের চোখের যে আবরণটা আছে না, আবরণটাকে বলা হয় রেটিনা। আচ্ছা আলো সর্বপ্রথম এই রেটিনাতে পড়তেছে, সরি কালার চেঞ্জ করা লাগবে। আলো সর্বপ্রথম এই রেটিনাতে পড়তেছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, রেটিনাতে পড়তেছে। তারপর রেটিনা থেকে উদ্দীপনা যাইতেছে কোথায়? মস্তিষ্কে। মস্তিষ্ক আইরিশকে বলতেছে, আইরিশ হচ্ছে চোখের ভিতরে আমাদের যে কালো অংশটা না, কালো অংশ, সেটাকে বলা হচ্ছে আইরিশ। আইরিশকে বলতেছে চোখটাকে, আইরিশকে বলতেছে আইরিশ তুমি ছোট হয়ে যাও। ঠিক আছে, আইরিশ কিন্তু আবার মানুষের নামও হয়, মানুষের নামও হয়। ঠিক আছে, আইরিশকে বলতেছে আইরিশ তুমি ছোট হয়ে যাও। তারপরে চোখের তারা ছোট হয়ে যায়। তারপরে কি হয়? চোখের পাতা বন্ধ হয়ে যায়। এই যে কয়টা স্টেপস, 5টা স্টেপ এইখানে কিন্তু তাই লেখা আছে, এখানে তাই লেখা আছে। দেখো এখানে আমি আরো সহজ করে লিখছি। দেখো টর্চ লাইটের প্রখর আলো চোখে পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যায়, কারণ আলোর উদ্দীপনাজনিত তাড়না রেটিনা থেকে মস্তিষ্কে পৌঁছালে এর নির্দেশে আইরিশের বৃত্তাকার বা গোলাকার পেশি সংকুচিত হয়, ফলে চোখের তারা ছোট হয়ে যায়। আর উদ্দীপনার আকস্মিকতায় সক্রিয় প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার ফলে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়। তোমার এত কঠিন করার দরকার নেই। তুমি বলবা কি যে হচ্ছে টর্চ লাইটের আলো যখন আমাদের চোখে পড়ে তখন চোখের রেটিনা সেই উদ্দীপনাটা গ্রহণ করে মস্তিষ্কে পাঠায়। দেন মস্তিষ্ক কি করে? মস্তিষ্ক হচ্ছে সিগন্যাল পাঠায় চোখের আইরিশকে এইভাবে বলাটা আসলে ঠিক হবে না, এইভাবে বলাটা ঠিক হবে না। এখানে একটুখানি যে হচ্ছে মস্তিষ্কে পৌঁছালে এর নির্দেশে, মস্তিষ্কের নির্দেশে আইরিশ ছোট হয়ে যায়। এভাবে বলবা যে হচ্ছে মস্তিষ্কে পৌঁছালে মস্তিষ্কের নির্দেশে আইরিশ ছোট হয়ে যায়, বা ছোট না বলে সংকুচিত বলবা, তাহলে একটু সুন্দর হবে। সংকুচিত হয়ে যায়। তারপর কি? এর মাধ্যমে চোখের তারা ছোট হয়ে যায়, চোখের তারা ছোট হয়ে যায়। তারপরে কি? যার কারণে তোমার হচ্ছে চোখের পাতা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, চোখের পাতা বন্ধ হয়ে যায়। একটু গোছায় যদি লেখো ভাইয়া, এই যে 5টা পয়েন্ট, এই মেইন কি শব্দ হচ্ছে এগুলা, মেইন কি পয়েন্ট বা কি শব্দ হচ্ছে এগুলো লিখলে স্যার তোমাকে মার্ক দিতে বাধ্য। এক্স এর গঠন, আবার সেই কি এটার গঠন চাইছে, এটা কি আর পড়াবো না। এখন দেখো আরেকটা টপিক আসছে, মানবদেহ ওয়াই এর গুরুত্ব। ওয়াই কি? বৃক্কের গুরুত্ব। বৃক্ক সম্পর্কে ওই যে ওইখানে মুখস্থ করতে বলছি না, ওই অংশটুকু এখানে হুবহুব লিখে দেবা। আমরা যে বৃক্কর যে অংশটুকু একটু আগে মুখস্থ করতে বলছি সেই অংশটুকু হুবহুব এখানে লিখে দেবা, শেষ। তার মানে আরেকটা টপিক পাইলাম। এতক্ষণ আমরা পাইছি প্রতিবর্ত ক্রিয়া পাইছি, তারপরে কি পাইছি? নিউরন পাইছি। আরেকটা টপিক পাইলাম এইমাত্র, কি যে হচ্ছে বৃক্ক বা রেচন অঙ্গ। ঠিক আছে, এবার দেখো প্রিমার টবে পুঁইশাক গাছটির শীর্ষমুকুল ছাগলে খেয়ে ফেলা, সে খুব রাগান্বিত। শীর্ষমুকুল বলতে কি? সোজা কথা বলতে হচ্ছে কুশি বা গাছের আগা কি হয়েছে, ওর পুঁইশাকের আগা কি ছাগল খায়া ফেলছে। পরদিন সে টবকে
ওই টপটাকে সে কি করছে তার শোয়ার ঘরে জানলার পাশে নিয়ে আসছে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো গাছটির শীর্ষ মুকুল থেকে অনেকগুলো শাখা পোশাক বের হয়েছে। শীর্ষ মুকুল থেকে অনেকগুলো শাখা পোশাক বের হয়েছে। এটা বলতো কোন হরমোনের জন্য বাইর হয়? গাছ যে বৃদ্ধি পায় কোন হরমোনের জন্য? অক্সিন হরমোন। আরেকটা হরমোন লেখা ছিল কিন্তু। ওকে, সে আরো লক্ষ্য করলো গাছটি ধীরে ধীরে জানলার বাইরের দিকে চলে যাচ্ছে। কি কারণে চলে যাচ্ছে? ট্রপিক চলন, মনে আছে? আচ্ছা, স্নায়ুকোষ বলতে কি বোঝায়? নিউরনকে বোঝায়। আর নিউরন সম্পর্কে দুই একটা লাইন লিখলেই, এই যে দীর্ঘতম কোষ, আমি আর পড়াবো না এটা ভাইয়া। তারপরে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? ফ্লোরিজেন। আর পড়াবো? এরপর প্রিমাল লাগানো গাছটি জানালা থেকে বাইরের দিকে চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। দেখো এখানে কি আরেকটা টপিক আসছে তাহলে না? মোট তাহলে কয়টা? 5টা টপিক আসতেছে। এখন পর্যন্ত আমরা কয়টা টপিক পেয়েছি তাহলে? এর আগে কয়টা বলছি না, আমার তো নিজেরই মনে নেই। আচ্ছা, 4টা মেবি। আচ্ছা, যে সৃষ্টি উদ্ভিদের কোশ্চেনটা আমরা পড়ি আগে। প্রিমাল লাগানো গাছটি জানালার বাইরের দিকে চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। গাছটা কেন জানালার বাইরের দিকে চলে যাচ্ছে? এখানে ওই সংজ্ঞাটা লিখে দিবা সর্বপ্রথম। আচ্ছা, উদ্ভিদ অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। আমি এতটুকু মুখস্থ করতে বলছি কিন্তু এখানে। এজন্য অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক, উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন হয়। আচ্ছা, এইখানে যে হচ্ছে টপটাকে যে সে জানলার পাশে রাখছে, তার মানে বহি উদ্দীপক নাকি অন্ত উদ্দীপক? কোনটার কারণে সে জানালা বাইরের দিকে চলে যাচ্ছে? মেজরলি কি বহি উদ্দীপক। বহি উদ্দীপকটা কি? আলোর কারণে তার চলনটা বাহিরের দিকে হচ্ছে। কতগুলো চলন উদ্ভিদ দেহের বৃদ্ধিজনিত, আবার কিছু চলন অভ্যন্তরীণ ও পারিপার্শ্বিক উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে। চলন যেভাবেই হোক না কেন তা অবশ্যই কোনো না কোনো প্রভাবকের কারণে ঘটে থাকে। তাই উদ্ভিদের প্রয়োজনে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে চালনা করতে পারে। এবং অঙ্গগুলো নানা ভাগে বেঁকে যায়। প্রিমার টপ সহ গাছটি জানালা পাশে রাখা, জানালা দিয়ে সূর্যের আলো আসে। এই দেখো আলটিমেট কথাটা এখানে আসছে, সূর্যের আলো আসে আর গাছের কাণ্ডের আলোকমুখী চলনের জন্য প্রিমাদের গাছের কাণ্ড বাইরের দিকে বেঁকে যায়। কাণ্ডের আলোর দিকে এই চলনকে পজিটিভ ফটোট্রপিজম বলে। তোমার এটা না লিখলেও চলবে, তুমি ওই যে ট্রপিক চলনের যে সংজ্ঞাটা বলছিলাম সেই সংজ্ঞাটা এখানে লিখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে উক্ত গাছটির শাখা প্রশাখা যে বাইরে হচ্ছে, গাছটা শাখা প্রশাখা প্রথমে খায় ফেলছিল ছাগল। অভাগা ছাগল তার গাছের কি হচ্ছে শীর্ষ মুকুল বা আগাগুলো খেয়ে ফেলছিল। পুঁইশাকটা এখন এই পুঁইশাকের যে শাখা প্রশাখা যে বাইর হইতেছে, এটার যৌক্তিকতা বিশ্লেষণ করো। মানে দেখো, ডগা খেয়ে ফেলছে, অগ্রমুকুল নষ্ট হয়ে গেছে, ভাজক টিস্যু দ্বারা বেরোতে এত কিছু আমার দরকার নেই। এই যে অক্সিন নামক বৃদ্ধিকারক রাসায়নিক পদার্থ কাণ্ডের শীর্ষে অধিক পরিমাণে থাকে। কোথায়? কাণ্ডের শীর্ষে অধিক পরিমাণে থাকে, তাই সেখানে বৃদ্ধির হারও বেশি। সেজন্য পার্শ্ব মুকুলের বৃদ্ধি সংগঠিত হয় না। আচ্ছা, এই লাইন না হলেও চলবে, কিন্তু অগ্রমুকুল নষ্ট হলে বা কেটে দিলে অক্সিন নিচে প্রবাহিত হয়। মানে সোজা কথা, এখানে শাখা প্রশাখা তার মানে তৈরি হচ্ছে কিসের জন্য? অক্সিন নামক হরমোনের জন্য। তাহলে তুমি এখানে এতটুকু লিখলা, এই যে ছাগল পুঁইশাকের ডগা খেয়ে ফেলছে, অগ্রমুকুল নষ্ট হয়ে গেছে, অগ্রমুকুল। আচ্ছা, এই লাইনটা না লিখলেও চলবে। এরপরে কি যে এখানে লিখবা, এই অগ্রমুকুলে অক্সিন নামক বৃদ্ধিকারক রাসায়নিক পদার্থ থাকে বেশি, তাই সেখানে বৃদ্ধির হারও বেশি। সেজন্য সেখানে হচ্ছে শাখা প্রশাখা অতি তাড়াতাড়ি তৈরি হচ্ছে। আচ্ছা, তাই কক্ষমুকুল সৃষ্টি হয় এবং দ্রুত বৃদ্ধি ঘটে। আচ্ছা, শীর্ষমুকুল নষ্ট হওয়ার কারণে অক্সিন নিচে নেমে আসায় কক্ষমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। পুঁইশাকের কক্ষমুকুল গুলো দ্রুত শাখা প্রশাখায় পরিণত হয়। এত ডিটেলস তোমার না লিখলেও চলবে। ঠিক আছে? তোমার মূল কি পয়েন্ট কি এখানে? অক্সিন নামক হরমোনের কারণে শাখা প্রশাখা তৈরি হচ্ছে। শেষ। স্নায়ুতন্ত্র কাকে বলে পড়াবো না, নিউরন কেন বিকশিত হয় না এটাও বলবো না। এরপরে উদ্দীপকে উল্লেখিত ঘটনা স্নায়ুতন্ত্রের সম্বন্ধে চিত্র অঙ্কন করতে বলছে। আচ্ছা, এখানে কি হয়েছে? আরমান মনোযোগ সহকারে বই পড়ছিল। এ সময় তার বাম হাতের উপর একটি মশা বসলো। সে বই হতে চোখ না সরিয়ে তৎক্ষণিক না দেখে কি করছে? হাত নেড়ে মশাটিকে তাড়িয়ে দিছে। আরমান ভাই ভালো মানুষ ছিল, বুঝাই যাচ্ছে। আমরা হলে তো মশা মেরে ফেলতাম, কিন্তু আরমান ভাই ভালো মানুষ, উনি মশাটাকে মারেন না, উনি মশাটাকে বলেছে বাবা তুমি যাও। ঠিক আছে? ওকে। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি সংঘটিত স্নায়বিক সমন্বিত কার্যক্রমের চিত্র অঙ্কন করো। ওই যে দেখো, এই একটা গোষ্ঠী নিয়ে আসছে যশোর বোর্ডে, কিসের? প্রতিবর্ত কিয়ার চিত্র আঁকাইতে বলছে। আমি ওই যে চিত্র আঁকাই দিছিলাম না, সেই চিত্রটা এখানে আঁকাই দেবা। আর কি
5টা পয়েন্ট কি হয়েছে? সর্বপ্রথম হাতে কোথায় কোথায় বসছে, হাতে মশাটা কোথায় বসছে? বাম হাতের উপর বসছে। তার মানে গ্রাহক অঙ্গ কি? ত্বক। ত্বক, ত্বক থেকে অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে মেরুরজ্জুতে যাবে, দেন মেরুরজ্জু থেকে আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে কি পেশিতে যাবে। পেশি কি? হাতের পেশি। সেই পেশিটা কি করবে? তোমার হচ্ছে সিগন্যাল দিচ্ছে যে হচ্ছে মশাটাকে তাড়ায় দেওয়ার জন্য, হাতকে সিগন্যাল দিচ্ছে, দেন হাত যায় তাড়া দিচ্ছে, শেষ। এবার মশার কামড়ে সাড়া দেওয়ার বিষয়টি আরমানের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়নি। যুক্তি সহ মতামত দেওয়া স্বাভাবিক। মশা যে কামড় দিচ্ছে এটা তো একটা প্রতিবর্ত ক্রিয়া, তাই না? প্রতিবর্ত ক্রিয়া, আর প্রতিবর্ত ক্রিয়া কি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়? না, প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এই যে ওকে, মশার কামড়ে সাড়া দেওয়ার ঘটনা স্নায়ু উদ্দীপনার কারণে হয়ে থাকে। স্নায়ু উদ্দীপনা মানুষের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে যা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, যা প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কিসের মাধ্যমে? প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। মানুষের হাতে মশা কামড় দেওয়া মাত্র অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যন্ত্রণা অনুভব করে। অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র কি করে? যন্ত্রণা অনুভব করে। এই যন্ত্রণার তাড়না অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছায়। ও একই তাড়না আবার সেই একই কথাই রেখে রাখছে। এভাবে প্রতিবর্ত ক্রিয়া তথা মেরুরজ্জুর মাধ্যমে অনুভূতি প্রবাহিত হওয়ার কারণে আরমান মশার কামড়ে সাড়া দেয়। আর মেরুরজ্জু মস্তিষ্কের অংশ নয়, তাই বলা যায়। তার মানে কি? মেরুরজ্জু মস্তিষ্কের কাজটা এখানে কে করতেছে? বারবার বলতেছি, মেরুরজ্জু করতেছে। তার মানে মূলত মস্তিষ্ক দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ হয় না, নিয়ন্ত্রণ হয়েছে কি দ্বারা? মেরুরজ্জু দ্বারা। শেষ। 6 নম্বর কোশ্চেন, ফাইটোহরমোন পড়াবো না, কেন বেঁকে যাচ্ছে এটা পড়াবো না। মিনা কাঁথা সেলাই করতেছিল, হঠাৎ সুচ তার হাতে ফুটে, তখন সে উফ শব্দ করে। উঠ শব্দ করলে তার বড় ভাই বলল, সাবধানে কাজ করো মিনা, হাতে কেন সুই ফুটতেছে? আচ্ছা, মিনার শব্দ উৎপাদনের ঘটনাটি ব্যাখ্যা করো। আচ্ছা, মিনা যে উফ যে করে উঠছে এই ঘটনাটি কি? এটাও একটা প্রতিবর্ত ক্রিয়া। তাহলে কি? সিম্পল বিষয়, সিম্পল বিষয় যে দেখো, তাহলে প্রথমে তার হাতে ফুটছে, তার মানে ত্বক, ত্বক উদ্দীপনাটা গ্রহণ করে কি করছে? স্নায়ুতন্ত্রের মাধ্যমে, অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছাইছে, এবং ওই একই তাড়না অনুভূতিবাহী স্নায়ু কোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে পৌঁছাইছে। দেন আজ্ঞাবাহী স্নায়ু কোষে পৌঁছা মাত্র তার জিহ্বাতেও পেশিতে প্রেরণ করছে। যেহেতু উফ করছে, উফ কি জিহ্বার মাধ্যমে তো করছে, তাই না? তাই জিহ্বাকে এবং পেশিকে নিয়ন্ত্রণ করছে, প্রেরণ করছে যে সিগন্যালটা, যে জিহ্বাকে বলতে বলছে বা বলছে হচ্ছে তুমি উফ করো, শব্দ করো, ঠিক আছে। আর পেশিতে যে বলছে তুমি হাতটাকে হটায় ফেলো। এর ফলে মুখ দিয়ে সে শব্দ করে আর পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণা উৎস থেকে হাত সরিয়ে না। এভাবে স্নায়ুতন্ত্র তাৎক্ষণিক কার্যকারিতার ফলে মিনার হাত থেকে সুচ ফোটা সে শব্দ করে। আচ্ছা, মিনার ভাইয়ের উক্তিটি একটি বিশেষ তন্ত্রের মাধ্যমে কিভাবে সম্পন্ন হয়? আচ্ছা, মিনার ভাইয়ের উক্তিটা কি? উক্তিটা কি? সমবেদনা প্রকাশ করছে। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা নর্মালি না পড়লে বুঝবা না, যার কারণে এই কোশ্চেনটা একটুখানি পড়ে নেওয়া লাগবে। হ্যাঁ, সমবেদনা প্রকাশ পেয়েছে যা এক ধরনের উদ্দীপনা, অর্থাৎ মিনার ভাইয়ের উক্তিটি তার উদ্দীপনা স্নায়ুতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। স্নায়ুতন্ত্রের মাধ্যমে, কিসের মাধ্যমে? স্নায়ুতন্ত্রের মাধ্যমে। মিনার ভাইয়ের উক্তিটি বা উদ্দীপনা যেভাবে সম্পন্ন হয় তার নিচে বিশ্লেষণ করা হলো। ওই সেম কাহিনী, ওই সেম কাহিনী, ঠিক আছে, সেম সেম। ওকে, তাহলে এই কোশ্চেনটা তোমরা একটুখানি পড়ে নিবা, ঠিক আছে। এরপরে এখন দেখো একটুখানি স্নায়ুতন্ত্র কি, হরমোনে কিভাবে কাজ করে এটাও বলবো না। তারপরে কিউ নাম্বার হচ্ছে মূত্র তৈরি কারখানা বৃক্ক, এটা তো পড়াইছি, ওই অংশটুকু লিখে দিবা, শেষ। এরপর হচ্ছে উদ্দীপকে আর অঙ্গটি ঠিক মতো কাজ করলে মানব দেহে কি সমস্যা হতে পারে? নিউরন যদি ঠিক মতো কাজ না করে তাহলে নিউরনের কাজগুলো লিখে দিবা, লিখে দিয়ে বলবা এই কাজগুলো ঠিক মতো হবে না যদি নিউরন যদি ঠিক মতো কাজ করে। নিউরনের কাজগুলো পড়াইছিলাম না আমি, বারবার বলতেছি একই কথা, সে একই কথা, শেষ। আমাদের তাহলে ধারণা তো হয়ে গেছে, তাই না? কয়টা টপিক থেকে তাহলে কোশ্চেন আসতে পারে বলো তো? কয়টা টপিক থেকে আসতে পারে? প্রথম কথা আমি লিখে দিই তাহলে, প্রথমটা হচ্ছে নিউরন, তাই না? নিউরন সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ সর্বপ্রথম। কয়টা টপিক, কয়টা স্টার? 5 স্টার নিউরন। তারপরে কি? নিউরন শেষ, তারপরে কি? তারপরে হইতেছে প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়া, তাই না? প্রতিবর্ত ক্রিয়া 3 স্টার। তারপর হচ্ছে বৃক্ক, বৃক্ক কয়টা স্টার দেবো? 3 স্টারে দিলাম। তারপরে হয়েছে কি? ওই যে গাছ যে চলে যাচ্ছে বা হরমোনের কারণে গাছ যে আলোর দিকে যে যাইতেছে, চলন, চলন, উদ্ভিদের চলন,
চলুন এটাকে 3 স্টার দেওয়া যায়। এই 4টা টপিক থেকে দেখবা ঘুরায় ফেরা কোশ্চেন করতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের ক্লাসটা অনেক বড়, আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর সিঙ্গেল কোনো প্রবলেম তোমাদের নাই, ঠিক আছে? আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করতেছো, এই কষ্ট করে ক্লাসগুলো করার উদ্দেশ্য কি? অবশ্যই পরীক্ষাতে ভালো করা, তাই না? অবশ্যই পরীক্ষাতে ভালো করা। এখন আমাদের পরীক্ষা কয়টা আছে? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, আর হচ্ছে জেএসসি পরীক্ষা আছে। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে জেএসসি। কারণ জেএসসিতে তো বৃত্তি পাওয়া লাগবে, তাই না? জেএসসিতে বৃত্তি পাওয়া লাগবে, বৃত্তি পাওয়াই তো আমাদের মূল টার্গেট। এখন কথা হচ্ছে জেএসসিতে বৃত্তি পাওয়ার জন্য অগোছালোভাবে পড়লে হবে না, অগোছালোভাবে পড়লে হবে না, পড়াটা একটু গোছায় নিয়ে আসা লাগবে। কিভাবে গোছানো লাগবে? সর্বপ্রথম তোমাকে বইটা একদম এ টু জেড, বইটা একদম এ টু জেড, যেই বোর্ড বই আছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, যে বইগুলো আছে এই বইগুলো এ টু জেড পড়া লাগবে। প্রত্যেকটা পৃষ্ঠা পড়া লাগবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় নেওয়া লাগবে, ঠিক আছে? দাগানো লাগবে, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় ফেলা লাগবে। এইভাবে সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, সবগুলো চ্যাপ্টার। এখন খালি কি দাগায় রাখলেই হবে? না, বই প্রথমে দাগায় ফেলা লাগবে। তারপরে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের বইটা দাগায় ফেলছো, এরপরে তোমার গাইডে যাওয়া লাগবে। গাইড থেকে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলা লাগবে এবং বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক আছে? পাস্ট কোশ্চেনগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, পাস্ট কোশ্চেনকে। সেমভাবে সিকিউ এর ক্ষেত্রেও সেম, পাস্ট কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং তোমার পাস্ট কোশ্চেনের টাইপ থেকে আসবে, ঠিক আছে? এরপরে থাকতেছে হচ্ছে শর্ট কোশ্চেন। তুমি যখন এই বইটা যখন সুন্দর করে পড়বা তোমার অটো শর্ট কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? এই পদ্ধতিতে তোমার বইয়ের সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে এবং খালি তুমি একবার করে পড়ে শেষ করে রাখলা তাহলে হবে না। রিভাইজ ছাড়া এগুলো পড়ে কোনো লাভ হবে না। এখন কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতেই পারে না যে হচ্ছে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন সিকিউগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করা উচিত, সিকিউগুলো কিভাবে সলভ করা উচিত। সিকিউ বলতে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলের কথা বলতেছি। কিভাবে সলভ করা উচিত, বইটা কিভাবে দাগানো উচিত, ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না। বইয়ের প্রত্যেকটা লাইন হুবহু মুখস্থ করতে যায়, হুবহু মুখস্থ করে, হুবহু, বানান কি লিখলাম, হুবহু, হ্যাঁ হুবহু প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যায়। এটা কখনোই পসিবল না, মুখস্থ করে তুমি মুখস্থ রাখতেও পারবে না। এর জন্য গোছানো ওয়েতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখানো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এইভাবে গোছানো ওয়েতে যদি নিজেরা পড়তে পারো তাহলে তো অনেক ভালো। আর যদি নিজেরা না পড়তে পারো তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হতে পারো। দেখো, বিগত বছর আমাদের এই কোর্সে প্রায় 300-র উপরে স্টুডেন্ট যুক্ত ছিল। এই কোর্সটা হচ্ছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটির। দেখো 300-র মতো স্টুডেন্ট যুক্ত ছিল এবং অনেকেই বৃত্তি পাইছে, ঠিক আছে? এবং তারা দেখো যে আমাদেরকে জানাইছে পুরো মতিঝিল থানায়ও 2য় স্থান অধিকার করছে। এরপরে আরও আছে, এই যে এ তো অনেক খুশি। এরকম অনেকেই বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছে, ঠিক আছে? এখন তোমরা কি চাও যে এইভাবে গোছানো বইতে প্রিপারেশনটা নিতে? এভাবে গোছানো ওয়েতে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে এবং এটা এখন থেকেই শুরু করা লাগবে। এই যে এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এইখানে বিশ্ব পরিচয় SBI 2.0 আমাদের এই কোর্সটা, ঠিক আছে? কোর্সের নাম কি? SBI 2.0। এখানে সায়েন্স মানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, 3টা সাবজেক্ট এবং একদম A to Z কভার করে দেওয়া হবে। 3টা সাবজেক্ট একদম A to Z আমি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য MCQ, তারপরে হচ্ছে সিকিউ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে দাগানো বই সব কিছু। এখন তাহলে বলো, এরকম একটা গোছানো কোর্সে অবশ্যই তোমার ভর্তি হয়ে তোমার বিজ্ঞান, বিশ্ব পরিচয় এবং আইসিডি এই 3টা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা উচিত। অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই কোর্সের মূল্য ছিল হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 699 টাকাতে ভর্তি হতে পারবো এবং এই ডিসকাউন্ট বেশি দিন কিন্তু থাকবে না, 699 টাকাতে, ঠিক আছে? ভর্তি হওয়ার জন্য কী করা লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা সরাসরি কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ঠিক আছে? ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।